আচ্ছা। সো আচ্ছা, ভালো কথা। তোমাদের এখানে তো কোনো ফরেন স্টুডেন্ট নাই, তাই না? তোমাদের এই উম, কোর্সে? না স্যার। ঠিক আছে, এটা আমি ভুলেই গেছিলাম জিজ্ঞেস করতে। বাংলায় বলা যাবে। আচ্ছা, তো আজকে হলো কি আমাদের ইলেকট্রনিক স্পেস ডিভিশন সুইচিং এবং আরেকটা আরেকটা আছে টাইম ডিভিশন সুইচিং। এই দুটো খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোর আসলে তোমার ইউজ গুলো এখন মডার্ন যে টেলিকম সিস্টেম সেগুলোতে হয়। আমরা একদম বেসিক থেকে আস্তে আস্তে আমরা মডার্ন টেলিকম সিস্টেম গুলোতে ঢুকতে হবে। তো ফার্স্টে হচ্ছে গিয়ে তোমার বই যেটা বললাম, আর সেকেন্ড হলো গিয়ে তোমার যে আমাদের লিমিটেশন গুলো যে আগে যেগুলো ছিল, যেটা ক্রস ভার্সিটি ছিল। তো একটা পর একটা প্রথম থেকে শুরু করে আমরা দেখি এটা লিমিটেশন আছে, এটা বাদ। এখন তাহলে হচ্ছে যে নতুন সিস্টেমে তার সুবিধাগুলো কি আসে। তো এখানে যে লিমিটেশন গুলো ছিল, যে নাম্বার অফ ক্রস পয়েন্টস গ্রোস উইথ দ্য স্কোয়ার অফ দ্য নাম্বার অফ এটা স্টেশনস। তার মানে কি তোমার হচ্ছে গিয়ে তোমার যতগুলো স্টেশন আছে তার হচ্ছে গিয়ে স্কোয়ার নাম্বার অফ ক্রস পয়েন্ট লাগবে। অর্থাৎ যদি তোমার হচ্ছে গিয়ে 5টা স্টেশন থাকে, তাহলে আমার 25টা ক্রস পয়েন্ট লাগে ওই সুইচিং এর জন্য। তাহলে বুঝে নাও যে সুইচিংটা কত বিশাল হয়ে যায়। যদি 100 থাকে তাহলে হচ্ছে তোমার 10,000 ক্রস পয়েন্ট লাগে এবং প্রতিটা ক্রস পয়েন্টের জন্য একটা একটা ডিভাইস লাগে। তোমরা দেখেছিলা সেই ডিভাইস গুলো হচ্ছে কি মেইনলি হচ্ছে এই যে দেখা যায় যে তোমার ব্যাককম সুইচিং এর একটা ডিভাইস থাকে। সো ইট বিকামস ভেরি এক্সপেন্সিভ। তো শুধু বুঝতেই পারছো যে কস্টলি ফর এ লার্জ সুইচ। ছোট একটা সুইচিং সিস্টেম হয় তাহলে সমস্যা নেই। যখন তোমার মনে করো 100 থেকে 1000 হয়ে যাবে, তখন এটা হিউজ সুইচিং সিস্টেম হয়ে যাবে এবং সেটা মেইনটেনেন্স এবং হলো যে তোমার এরর যে তোমার হয় সেগুলো কন্ট্রোল করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এখন হলো গিয়ে যদি সেকেন্ড পয়েন্টটা দেখো, the failure of a cross point prevents connection between the two devices whose line intersect. তোমরা আগের স্লাইডে একটা পড়েছো কিনা আমি জানি না। তো সেখানে খেয়াল করে দেখবা যে আমাদের দুইটা লাইন একটা ক্রস বার দিয়ে যায়। তার ফলে কি হচ্ছে, যদি কোনো কারণে একটা ক্রস বার যদি ফেল করে তাহলে আলটিমেটলি দুইটা লাইনই ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেই দুইটা লাইনের এন্ডে যে দুটো ডিভাইস থাকে ওগুলো তোমার ডিসকানেক্টেড হয়ে যায়। আর হলো গিয়ে তারপর দেখো দ্য ক্রস পয়েন্টস আর ইনএফিশিয়েন্টলি ইউটিলাইজড। ডেফিনেটলি ইনএফিশিয়েন্টলি। কেন? কারণ 5টা ডিভাইসের জন্য দেখা যাচ্ছে 25টা আমার ক্রস পয়েন্ট দরকার। সো আমরা বলবো ডিভাইসটা টোটালি ইনএফিশিয়েন্ট। তো এখন সলিউশন ইজ টু বিল্ড মাল্টি স্টেজ স্পেস ডিভিশন সুইচেস, যেটার মধ্যে যে আমরা এখন আস্তে আস্তে মাল্টি স্টেজ স্পেস ডিভিশন সুইচের দিকে যাবো। যে এবং স্পেস ডিভিশনটা কি সেটা আমরা বুঝবো। বোঝার আগে আমাদের যে ইম্পর্টেন্ট সেটা হলো কি আমাদের এখানে প্রোগ্রাম কন্ট্রোল সুইচটা কি এবং এখানে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইস গুলো কিভাবে আসলো এগুলোর একটা ওভারভিউ করে দেখতে হয়। তো সেটা আমরা দেখবো আজকে। তাহলে প্রথমে যেটা হচ্ছে গিয়ে আবার এখানে আসে যে ইফোর্ট টু ইমপ্রুভ দ্য স্পিড অফ কন্ট্রোল অ্যান্ড সিগন্যাল। তাহলে এই দিকে যাওয়াটা যে ইলেকট্রনিক স্পেস ডিভিশন বা আমরা যেখানে যাচ্ছি তার আসলে মেইন টার্গেটটাই হলো যে দুইটা। একটা হলো অবশ্যই স্পিড, কন্ট্রোল স্পিড বাড়ানো এবং সিগন্যালিং ফ্যাসিলিটি বাড়ানো। তো প্রথম দিকে তোমরা দেখে আসছো যে আমাদের সিগন্যালিং গুলো আসলে তেমন ছিল না, কন্ট্রোল সিগন্যালিং যেগুলো সেগুলো খুব লিমিটেড ছিল। এইগুলো ধীরে ধীরে এই ফ্যাসিলিটি গুলো বাড়াতে হবে এবং ভবিষ্যতে যখন তোমরা ইলেকট্রিক সিস্টেম গুলো পড়বা তখন দেখবা ডেটা থেকে বা কন্ট্রোলিং যে তোমার কন্ট্রোল করার জন্য যে ইনফরমেশন গুলো সেগুলোর পরিমাণ অনেক বেশি বা পেলোডের পরিমাণ অনেক বেশি থাকে। যেটা দেখবা যে কন্ট্রোলটা কত ইম্পর্টেন্ট। যে আপনার এরর হলে এররটাকে তোমার হচ্ছে স্যার মিনিমাইজ আপনার করতে হবে। স্যার আপনার ভয়েসটা মানে একটু ক্লিয়ার না স্যার। হ্যাঁ, আমি সেটা চিন্তা করছিলাম। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে মানে, কিন্তু ভয়েসটা যেন একটু কি হচ্ছে? মানে স্যার কথাটা কেমন জানি ক্লিয়ার আসতেছে না আরকি স্যার। তাই? আপনি যে বলতেছেন আরকি। ফ্যানের জন্য হতে পারে। আমার সমস্যা আছে, দাঁড়াও। তার একটু ধরো, আমি দেখি আরেকটা হেডফোন নিয়ে আসি।
এখন শোনা যাচ্ছে কথা? ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পারছি। ক্লিয়ার না, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, কিছু করার নাই, চেষ্টা করি জোরে জোরে কথা বলে এটা মিনিমাইজ করার। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে, বুঝতে না পারলে আমাকে বলবো, আমি আবার রিপিট করবো। ঠিক আছে, আসলে জি স্যার। স্লাইডেরই মেইন জিনিসগুলোই বলছি, আর জোরে জোরে চিৎকার দিয়ে কথা বলতেছি, দেখি কিছু কাজ হয় কিনা। আচ্ছা, তাহলে হলো যে আমাদের যে এই সিস্টেমের দিকে যাচ্ছি, এই সিস্টেমটার ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা আসলে দুই ধরনের জিনিস চিন্তা করছি। একটা হচ্ছে স্পিড, কন্ট্রোল সিস্টেমের স্পিড, আর হলো সিগন্যালিং। এবং সিগন্যালিংটা কেন লাগে, মনে করি এরর মিনিমাইজেশন, তারপর হলো গিয়ে কোন পাথে যাবে, তারপর হলো গিয়ে তোমার অনেক সময় দেখা যায় যে সিস্টেম ফেইলিওর হয়, সেইগুলোর তোমার ইনফরমেশন নেওয়া, কালেক্ট করা, এইসব জিনিসগুলোর এক্সট্রা ফ্যাসিলিটি করার জন্য নেওয়ার জন্য আমাদের এক্সট্রা সিস্টেম, সিগন্যালিং সিস্টেম দরকার। তো সেগুলো দেখবো যে আস্তে আস্তে আমরা দেখবো যে কত ধরনের সিগন্যাল সিস্টেম আছে, সেই জিনিসগুলো আমরা ভবিষ্যৎ দিকে যাব। আচ্ছা, তাহলে সেটা আসলে ইমপ্রুভ করা সম্ভব হচ্ছে আমাদের ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে। তো বর্তমান সিস্টেম যেটা আছে, যেটা অতীতে ছিল আর কি, যেমন ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টরস, তারপর গ্যাস ডায়োড। ট্রানজিস্টর গুলো কিন্তু ভ্যাকুয়াম টিউবের ট্রানজিস্টর গুলো কথা বলা হচ্ছে, ম্যাগনেটিক ড্রামস, ক্যাথোড রে টিউবস। তো এগুলো আর কি আস্তে আস্তে তোমার হচ্ছে গিয়ে কিছু জিনিস আবার হচ্ছে নতুন আসা শুরু করলো। তারপর অ্যারাইভাল অফ মডার্ন ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার্স, তারপর দ্য রেজিস্টার্স অ্যান্ড ট্রান্সলেটরস অফ কমন কন্ট্রোল সিস্টেম ক্যান বি রিপ্লেসড বাই এ সিঙ্গেল ডিজিটাল। আগে যে তোমার রেজিস্টার গুলো ছিল বা ট্রান্সলেটর গুলো ছিল, এগুলো আমরা কম্পিউটার দিয়ে আমরা চেঞ্জ করলাম, সিঙ্গেল ডিজিটাল কম্পিউটার দিয়ে। তাহলে এখন মনে করো সেই ফার্স্ট কনসেপ্টটা হলো যে আমাদের যেটা আমরা করবো সেটা হলো যে স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল, অর্থাৎ আমাদের একটা মেমোরিতে ইনফরমেশন গুলো বা প্রোগ্রাম গুলো সেভ থাকা লাগবে। তো সেখান থেকে কনসেপ্টে চলে আসে স্টোরড প্রোগ্রাম কন্ট্রোলার বা এসপিসি বলি যেটাকে। তাহলে এসপিসিটা কি আসলে? এসপিসিটা হচ্ছে গিয়ে তোমার ক্যারিং আউট দ্য এক্সচেঞ্জ কন্ট্রোল ফাংশন থ্রু প্রোগ্রাম স্টোরড ইন দ্য মেমোরি অফ দ্য কম্পিউটার। অর্থাৎ তোমাদের যে বর্তমান যে সিস্টেম গুলো আছে, যে তোমার কম্পিউটারের মেমোরিতে প্রোগ্রামটা স্টোর থাকবে এবং সেটার মাধ্যমে আমরা কন্ট্রোল করবো। তাহলে মেমোরি কনসেপ্টটাও চলে আসে এখানটায়। তো এর ফলে কি হবে, এই ইউজটার কারণে কনসিকুয়েন্সটা কি, ফুল স্কেল অটোমেশন অফ এক্সচেঞ্জ ফাংশনস। এবং এই যে অটোমেশনের কথা বলি আমরা, এই অটোমেশনটা পুরোপুরি আমাদের হচ্ছে পুরোপুরি হিউম্যান অ্যাক্টিভিটি ছাড়াই এটা কন্ট্রোল করা সম্ভব আর কি, যে সিগন্যালিং গুলো সেটা হচ্ছে ফুল স্কেলে। আগের দিকেও দেখা গেল কিছুটা হলেও হিউম্যান ইন্টারাকশন লাগতো, তো এই ক্ষেত্রে হচ্ছে কি এটা লাগে না। আর সেকেন্ড দেখো যে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এ ভ্যারাইটি অফ নিউ সার্ভিস, আরো বহু রকমের সার্ভিস আমরা দেওয়া শুরু করলাম। তো সম্ভব হলো আর কি, এখনো আরো অনেক ধরনের সার্ভিস আমরা দিচ্ছি। তো এগুলো সম্ভব হয়েছে জাস্ট খালি স্টোর প্রোগ্রাম কন্ট্রোল বা এসপিসির জন্য। তাহলে এখন কি কি ধরনের নিউ ফিচার আসছে? প্রথমে দেখো কমন চ্যানেল সিগন্যালিং, সিসিএস। চ্যানেল সিগন্যালিং গুলো কি নতুন করে বাড়লো এবং সেগুলো আমরা দিলাম। সেন্ট্রালাইজ মেনটেনেন্স, মনে করো একটা সেন্ট্রাল কম্পিউটার সিস্টেম থাকবে, সে এবং সেটার মাধ্যমে হইতেছে একটা কন্ট্রোল হবে এবং ওখানেই মেনটেনেন্স সিস্টেম থাকবে। অটোমেটিক ফল্ট ডায়াগনোসিস, ফল্ট হলে কেন ফল্ট হলো, কোথায় হলো, সেগুলো আইডেন্টিফাই করা সম্ভব। তোমরা কি এরর অ্যানালাইসিস বা প্যারিটি বিটের কথা পড়ছো? প্যারিটি বিট অ্যানালাইসিস স্যার প্যারিটি বিট পড়েছিলাম। করেছিলাম, তখন তোমরা দেখেছিলে যে কিভাবে হচ্ছে গিয়ে ফল্টটা তোমার আইডেন্টিফাই করা যায়, তাই না? তো হ্যাঁ তারপর স্যার। সেখান থেকে আবার আরো তোমার মেথড ছিল যেগুলোর মাধ্যমে ক্যালকুলেশন করে বের করে ফেলা যায় যে কোন বিটটা ফল্ট ছিল। যেগুলো পড়িয়েছে এই রাজুর পড়ানোর কথা, আমরা তারপর একটা ওভারভিউ করে যাব কি পড়িয়েছে কি পড়ায় নাই, সেটা আমরা একটু দেখবো একটু পরে, এগুলো শেষ করে। আচ্ছা, তারপরে ফোর্থ পয়েন্টটা কি, ইন্টারেক্টিভ হিউম্যান মেশিন ইন্টারফেস। তার মানে কি হলো, এবং হিউম্যান মেশিন ইন্টারফেসটা থাকে, যে আমরা যে কম্পিউটার সিস্টেম ইউজ করি এটা টোটালি ইন্টারেক্টিভ। যেমন মনে করো তোমরা প্রোগ্রামিং করো, প্রোগ্রামিং এর সময় তোমরা দেখেছো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? কেউ কি বলতে পারবা তোমার লো লেভেল ল্যাঙ্গুয়েজের নাম কি দু একটা? একটা আছে স্যার অ্যাসেম্বলি। গুড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর মিড লেভেল ল্যাঙ্গুয়েজের পরে তোমার কি সি, এগুলো তাই না, সি, সি প্লাস প্লাস, এগুলো সি প্লাস, রিসেন্টলি তো আমরা ম্যাটল্যাব, পাইথন এগুলো ইউজ করি। এগুলো হাই এগুলো শুরু লেভেল। করছো, এটা হাই লেভেলের কাছাকাছি আর কি। ঠিক আছে, এখন তাহলে তোমার কেউ কি অ্যাসেম্বলি করেছো? তোমাদের কোর্স আছে মনে হয় নাকি?
স্যার গত সেমিস্টারে ছিল স্যার অ্যাসেম্বলি। কত সেমিস্টার ছিল? Good. তাহলে তখন তোমরা দেখছো যে একদম পুরোপুরি হচ্ছে গিয়ে 0101 লেভেলের কোডিং করতে হয়। তো সেগুলো হচ্ছে গিয়ে যত বেশি তোমার ওগুলো হচ্ছে লো ইন্টারেক্টিভ। তো আস্তে আস্তে যে স্টোর প্রোগ্রামের কারণে তোমার ইন্টারাকশন বাড়ে, এবং সেই কারণে হয় কি ইন্টারেক্টিভ হিউম্যান মেশিন ইন্টারফেসটাকে আমরা বলছি এটা আমরা ডেভেলপ করার সুযোগ পেলাম যে এসপিসির মাধ্যমে। আচ্ছা, তারপরও একটা স্পেশাল রিকোয়ারমেন্ট থেকে যায় এসপিসির জন্য বা স্টোর প্রোগ্রাম কন্ট্রোলের জন্য, সেটা হলো অপারেটিং উইদাউট ইন্টারাপশন। এটা অর্থাৎ 24 আওয়ার রান করবে, 365 ডেজ রান করবে, এবং ফল্ট টলারেন্ট হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার, এবং কোন ধরনের ফল্ট না হয়। তো সেগুলোর জন্য আমাদেরকে হিসাব রাখতে হবে। যেমন অপারেটিং উইদাউট ইন্টারাপশন কথাটার মানে হলো তুমি যদি একটা সিঙ্গেল কম্পিউটার রাখো কন্ট্রোলের জন্য, কম্পিউটারটা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেটা যেন নষ্ট হয়ে গেল যেন সিস্টেম রান করে সেটারও আমাদের ব্যবস্থা করতে হবে, যেটা আমরা এখানে দেখবো যে কি কি ওয়েতে আমরা এই কনফিগারেশন গুলো করতে পারি উইদাউট ইন্টারাপশন, আমরা এটা রান করতে পারি। আর যদি ইন্টারাপশন হয়ও সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করতে হবে সিস্টেম পারফরমেন্স কিরকম। এটাই হচ্ছে কি আজকের ক্লাস আর কি। তো তাহলে এখানে আমরা কি বুঝলাম যে আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমরা ইলেকট্রনিক সিস্টেমে যাচ্ছি, আমাদের ওল্ড সিস্টেম বা মেকানিক্যাল সিস্টেম থেকে ট্রানজিশনের মধ্যে আছি। মাইন্ড ইট, ট্রানজিশনের মধ্যে থাকবো আমরা, যে আমরা এখন ইলেকট্রিক সিস্টেম দিলাম আর ওল্ড সিস্টেম বাদ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু ওরকম না যে আমাদের ওল্ড সিস্টেম গুলো সব ডিলিট হয়ে যাবে একদম, সেটা ক্যান্সেল আউট, সেটা করা যাবে না। যখন এর ট্রানজিশনে থাকে তখন আমাদের অবশ্যই চিন্তা করতে হয় যে ব্যাকওয়ার্ড কম্পেটেবল কিনা। যেমন মনে করো তোমাদের এখন যেটা নতুন কম্পিউটার আসলে এখন তুমি মনে করো যে এমন তুমি দেখলা যে এই কম্পিউটারটা খুবই ভালো, ফর এক্সাম্পল এখানে মনে করো যে ইউএসবি পোর্টের আর দরকারই নাই, আমি সেখানে ইউএসবি সি পোর্ট দিব, তো সেই কম্পিউটারটা তাহলে চলবে না। কারণ কি? কারণ হলো যে তোমার ইউএসবি পোর্ট যেগুলো আছে, যেগুলো ডিভাইস গুলো ইউএসবি পোর্ট দিয়ে চলে, সেগুলো আর ইউজেবল থাকবে না। তো সেই ক্ষেত্রে তোমার এটা কমার্শিয়ালি ভায়াবল হবে না, অর্থাৎ ব্যাকওয়ার্ড কম্পেটেবল হবে না। এবং কিছু এখন তুমি মনে করো একটা অপারেটিং সিস্টেম চালু করলাম, সেই চালু করে তুমি দেখলা যে আরে এটাতে তো আমার ওল্ড সফটওয়্যার গুলো চলে না, দেন দ্যাট অপারেটিং সিস্টেম ইজ নট গুড। প্রথমে ব্যাকওয়ার্ড কম্পেটেবল হতে হবে, কয়েক বছর রান করার পরে সেটা আমরা আস্তে আস্তে আমরা বাদ দিয়ে দিব আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাকওয়ার্ড কম্পেটেবল। তো এখন মনে করো আমাদের যে এই সিস্টেম গুলো, তাহলে আমরা যদি ইলেকট্রিসিটি যাচ্ছি তাই বলে কি ইলেকট্রোমেকানিক্স বাদ দিলে হবে না। সো দ্যাটস ওয়াই যখনই শুরু হলো তখন আমাদের এই সুইচিং সিস্টেম গুলোকে দুই ধরনের ভাগ করা হলো, যে একটা ভাগকে বলছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচিং, যেখানে এসপিসিটাও থাকবে প্লাস ইলেকট্রোমেকানিক্যাল সুইচিং নেটওয়ার্কটাও থাকবে, অর্থাৎ ভিতরে যে সুইচিংটা হবে এটা শুধুমাত্র ইলেকট্রনিক হবে, আর নেটওয়ার্কটা তখন ইলেকট্রোমেকানিক্যাল থাকতে পারে, সুইচিং সিস্টেম থাকতে পারে, তার সাথে কিভাবে ইন্টিগ্রেট করা যায় তার জন্য একটা সিস্টেম। আর সেকেন্ড যে সিস্টেমটা সেটা হলো ফুললি ইলেকট্রনিক, মানে নতুন ডিভাইস নতুন সবকিছু। তাহলে দুইটাই, যে ব্যাকওয়ার্ড কম্পেটেবল হলো এবং আমরা ফিউচারেও এগুলো এবং ভবিষ্যতে যে যেগুলো ব্যাকওয়ার্ড তোমার যে ওল্ড সিস্টেম ছিল সেগুলোকে আস্তে আস্তে এলিমিনেট করে দিব এরকম। যেমন মনে করো তোমরা এখন মোবাইল সিস্টেম গুলো দেখতেছো, এখানে তোমার 2G থেকে আমরা সেই 1G থেকে 2G তে আসছি, 2G থেকে 3G, 3G থেকে 4G তে আছি, তাই বলে কি 2G নেটওয়ার্ক কি বন্ধ হয়ে গেছে? আমাদের মোবাইলে এখন 2G নেটওয়ার্ক পায়। তো সেগুলো আস্তে 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 বাদ হয়ে যাবে, কি একদম টোটালি 4G চলে আসবে। তো এইগুলো আর কি ব্যাপার, টেলিকমিউনিকেশন এই জিনিসটা খুব ভাইটাল, যে যখন এর ট্রানজিশন হয় সেই ট্রানজিশনটা সবাইকে নিয়ে করতে হয়, এটা বেশি ইম্পর্টেন্ট। তো এখন এখানে দেখো তাহলে এখন এই সিম্পল ডায়াগ্রাম, সেটা হলো গিয়ে আমরা দুইটা সিস্টেম, ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম যেখানে স্টোরড প্রোগ্রাম কন্ট্রোল, এই পুরোটা এই দুটোই হচ্ছে কি তোমার ইলেকট্রনিক সিস্টেম বা এসপিসি, আর সেখানের সাথে তোমার যে ইলেকট্রোমেকানিক্যাল সুইচিং এর সাথে আমাদের ইন্টারকানেক্টিভিটি থাকবে, আর এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে ইলেকট্রনিক সুইচিং নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি থাকবে, ব্যাপারটা এই আর কি। আচ্ছা, তাহলে নেক্সট হলো কি আমরা তাহলে এসপিসি যেটাকে বলি সেটাকে আমরা কিভাবে অর্গানাইজ করব। তো একটাকে আমরা বলছি যে সেন্ট্রালাইজড এসপিসি, আরটা হলো যে ডিস্ট্রিবিউটেড এসপিসি। সেন্ট্রালাইজড এসপিসি কি? এটা হচ্ছে একদম তোমার হচ্ছে কি একটাই কম্পিউটার থাকবে বা একটাই সিস্টেম থাকবে, সেটার সাথে হোল নেটওয়ার্কটা কানেক্টেড থাকবে। আর ডিস্ট্রিবিউটেড এসপিসি কি? ডিস্ট্রিবিউটেড হলো যে তোমার এই যে তোমার স্টোরড যে তোমার ইনফরমেশন গুলো স্টোর থাকবে, এগুলো হচ্ছে পুরো হোল নেটওয়ার্কে ডিস্ট্রিবিউটেড থাকবে, এবং এখানে তোমার আসলে লেয়ার্ড কনসেপ্ট চলে আসে, এবং আমরা যে এখন আইপি বলি যেগুলো বলি ডিস্ট্রিবিউটেড আর কি।
আর সেন্ট্রালাইজ গুলো হচ্ছে কি আমাদের যে এখন যে পিএবিএক্স সিস্টেম, এই জিনিসগুলো হচ্ছে সেন্ট্রালাইজ ভাবে কন্ট্রোল করা হয়। তো এটা আসলে ব্রডলি তোমার হচ্ছে গিয়ে বলা হয় যে আর্লি স্পেসিফিক সিস্টেম ইউজ করা হতো। এখন যেটা আমি বললাম যে ভবিষ্যতে এইটা তোমার চলে আসছে, ডিস্ট্রিবিউটেড চলে আসছে। তো আজকে আমরা সেন্ট্রালাইজটা দেখবো খালি। তাহলে সেন্ট্রালাইজ এসপিসি কনসেপ্টটা কি? অল দ্য কন্ট্রোল ইকুইপমেন্ট ইজ রিপ্লেসড বাই এ সিঙ্গেল পাওয়ারফুল প্রসেসর। আমাদের আগে যে কন্ট্রোল ইকুইপমেন্ট সেগুলো একটা সিঙ্গেল পাওয়ারফুল প্রসেসর দিয়ে আমরা রিপ্লেস করবো। কথাটা বলা হয়েছে সিঙ্গেল পাওয়ার প্রসেসর, এই কথাটা পুরোপুরি ঠিক না। মেইন ব্যাপারটা হলো যে একটা সিঙ্গেল পাওয়ারফুল প্রসেসর সিস্টেম দিয়ে আমরা রিপ্লেস করবো। অর্থাৎ এখানে কয়েকটা মাল্টিপল প্রসেসর থাকতে পারে, বাট ওরা একটা জায়গায় থাকবে, টোটালি ইন্টারকানেক্টেড থাকবে। আচ্ছা, কনফিগারেশন অফ সেন্ট্রালাইজ এসপিসি, এটা করে টিপিক্যাল অর্গানাইজেশন হতে পারে। রিডান্ডেন্ট কনফিগারেশন আমরা একটু দেখি। সেটা হলো কি, একটু দেখো সেন্ট্রাল এসপিসি একটা কনসেপ্টটা কিরকম। বোঝা যাচ্ছে যে সেন্ট্রালে একটা প্রসেসর থাকবে বা মাল্টিপল প্রসেসর হতে পারে। সেগুলোর সাথে কি থাকবে, আমার লাইন থেকে স্ক্যানারের মাধ্যমে এটা কানেক্টেড হবে। স্ক্যানারটা কি করবে, লাইনের যে ইনফরমেশন গুলো সেগুলো স্ক্যান করবে, কি কি ডাটা আছে, কি ধরনের সিগন্যাল আসছে, সেগুলো স্ক্যান করে প্রসেসরের কাছে প্রিপেয়ার করে পাঠিয়ে দিবে। পাঠানোর পরে সেটা আমরা ফার্স্ট কাজ হবে মেমোরিতে সেভ করা। প্রথমে আমরা সেই ইনফরমেশনটা মেমোরিতে সেভ করব। তারপরে কি হবে, করার পরে হচ্ছে গিয়ে এটাকে আবার ব্যাকআপ করার জন্য আমরা সেকেন্ডারি মেমোরিতে রাখবো, যে কল রেকর্ডিং, প্রোগ্রামিং, এই জিনিসগুলো সবগুলোর জন্য। মানে এটা বাই ডিরেকশনাল হবে, যে এখান থেকে ডাটা নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা ডাটা আবার স্টোরও করবো। তারপর হবে কি, আবার মেইনটেনেন্স কনসোল থেকে তোমার হচ্ছে গিয়ে বাই ডিরেকশনাল ডাটা ফ্লো হবে, যে প্রসেসরে যাবে, সেখান থেকে ইনফরমেশনটা প্রসেস করবে, পরে আবার মেইনটেনেন্স পাঠিয়ে দিবে। আর যে ডেটাগুলো সিগন্যাল থেকে আসবে বা লাইন থেকে আসবে, সেই লাইনগুলোকে প্রসেস করে উইথ দ্য হেল্প অফ মেমোরি সিস্টেম সেটাকে আবার আমরা প্রসেস করে পাঠিয়ে দিব হচ্ছে গিয়ে সিগন্যাল ডিস্ট্রিবিউটেড চ্যানেলে, এবং সেটার মাধ্যমে লাইনে চলে যাবে। অর্থাৎ কল আসবে, ফ্রম লাইন থেকে কল আসবে, সেই লাইনের সাথে আমরা কানেক্ট করে দিয়ে দিব হচ্ছে গিয়ে আদার লাইনগুলোতে, এরকম আর কি। তো এখন যেটা বলছিলাম যে আলটিমেটলি রিডান্ডেন্ট যেটা মানে হলো যে একটা প্রসেসর থাকলে আমাদের আসলে সমস্যা, একটা প্রসেসর ফেল করতে পারে। এই কারণে হয় কি, মাল্টিপল প্রসেসর ইউজ করা হয়, যেটা আমরা প্রথম দিকে বলে আসছিলাম যে টেলিকম সিস্টেম গুলো হচ্ছে গিয়ে যেন আমার আনইন্টারাপ্টেড সার্ভিস দিতে পারে। অর্থাৎ নেটওয়ার্ক যদি বসে যায়, তাহলে নেটওয়ার্ক যদি না পায়, এটা খুবই আর কি লস প্রজেক্ট বলি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মাল্টিপল প্রসেস রাখি বা রিডান্ডেন্ট সেন্ট্রালাইজ কন্ট্রোল স্ট্রাকচার তৈরি করি আমরা। অর্থাৎ P1 ফেল করলে যেন P2 কাজ করতে পারে, P2 কাজ করতে পারলে P3 কাজ করতে পারে, অনেকটা এরকম। এবং সেগুলো সবকটা প্যারালেলি এবং মানে সব করে রিসোর্সের সাথে শেয়ার করবে। রিসোর্স গুলো কি, লাইন থেকে যে সেন্সর আসতেছে, তারপর হচ্ছে গিয়ে তোমার মেমোরি থেকে যে ডাটা, মেমোরি শেয়ার করবে ওরা, এই সব ধরনের রিসোর্স ওরা শেয়ার করবে। এবং শেয়ার করার পরে ওরা হচ্ছে কি আবার যেটা জেনারেট করে একটা ফাংশন প্রোগ্রাম যেটাকে বলি, সেগুলো হচ্ছে কি ওরা ওইগুলো ওরা শেয়ার করবে। মনে করো P1 কি তোমার পাঠাচ্ছে, এটা তোমার হচ্ছে P2 জানবে। অর্থাৎ রিডান্ডেন্ট যেহেতু, একটা ফেল করলে যেন সেগুলো নিয়ে আসে। তো সেটাই আমরা মনে করো আর একটু সিম্পল ভাবে দেখি, যে সেন্ট্রালাইজ এসপিসি। খেয়াল করে দেখো চাইনিজ লেখা আছে, দেখছো? বলতো কেন চাইনিজ লেখা এখানে? বলতে পারবা কেউ? কারণ হলো আমাদের রাজু সাহেব এই জিনিসটা এক জায়গা থেকে সুন্দর মতো স্ক্রিনশট কপি করছে, দিয়ে দিছে, সেখানে চাইনিজ লেখা ছিল। বুঝতে পারছো? যদি পড়তে পারো এই লেখাগুলো? তোমরা কি আসো কেউ? জি জি স্যার। স্যার আছি। জি স্যার। কথাবার্তা বলো না কেন? আমি তো মাঝখানে মনে হয় যেন ফাঁকা কথা বলে যাচ্ছি আর কি। স্যার এই Anyway, ল্যাঙ্গুয়েজটা আসলে পারি না। তাই তোমরা আর কেউ কোনো ল্যাঙ্গুয়েজ পারো বাংলা এবং ইংলিশ ছাড়া? স্যার অ্যারাবিক অল্প অল্প পারি আর কি। অ্যারাবিক ছাড়া? অ্যারাবিক তো সবাই অল্প স্বল্প পারে যারা মুসলমান। স্যার টার্কিশ ল্যাঙ্গুয়েজ পারি কিছুটা। তার্কিশ? জি স্যার। কিভাবে তার্কিশ পারো? স্যার প্রথমত টার্কিশ সিরিজ দেখতাম, তারপর স্যার নিজে হচ্ছে ইউটিউবে দেখে দেখে কিছু শিখছিলাম। গুড। ল্যাঙ্গুয়েজ শেখা ভালো, একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ সবসময় শেখা ভালো, যেটা কেউ পারে না। যাই হোক, এমন স্যার অল্প স্বল্প আমি স্প্যানিশ বুঝি, কয়েকটা স্প্যানিশ মুভি দেখছিলাম তো। গুড। স্প্যানিশ দেখো, স্প্যানিশ, তারপরে হলো কি আসলে একটা ল্যাঙ্গুয়েজ লাগে সবারই জীবনে, বেনিফিট হয়। আচ্ছা এনিওয়ে,
তাহলে এখানে চাইনিজ লেখা আছে, এটা আমরা পড়তে পারি না, এটাকে আসলে কাঞ্জি টাইপের বলে আর কি। তো আমি যখন জাপানে গেলাম, তো জাপানে তোমার আসলে 3 ধরনের ওয়ার্ড আর কি, 3 ধরনের অ্যালফাবেট। তো একই লেখাকে ওরা 3 ধরনের অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে। মনে করো তোমার নাম ওরা 3 ভাবে লিখতে পারবে, 3 ধরনের অ্যালফাবেট দিয়ে। এগুলোকে বলা হয় হিরাগানা, কাটাগানা আর হলো কাঞ্জি। তো আমি হিরাগানা আর কাটাগানা পারতাম, কাঞ্জি আর পারি না। কাঞ্জি হচ্ছে এরকম, এগুলো বলে পিক্টোরিয়াল ল্যাঙ্গুয়েজ আর কি। এই যে একটা একটা অ্যালফাবেট দিয়ে আসলে একটা ওয়ার্ড বোঝায়। এবং মনে করো এইখানে পুরো একটা লাইন আছে। যাক, এনিওয়ে ডিফিকাল্ট। আমি প্রথমে শিখতে গেছিলাম, শিখতে গিয়ে দেখে যে যখন কাঞ্জি চলে আসছে তখন বাদ দিয়ে দিচ্ছে। তো এইগুলো হচ্ছে চাইনিজ অ্যালফাবেট বা কাঞ্জি। আচ্ছা, এখানে খেয়াল করো, তাহলে আমরা যেখানে ফেরত আসি, তাহলে এখানে ওদের রিডান্ডেন্ট কনফিগারেশন, অর্থাৎ হলো কি আমরা এখানে মেইনলি ডুয়াল প্রসেসর, মানে দুইটা প্রসেসর চিন্তা করব, যেন একটা ফেল করলে যেন আরেকটা কাজ করে। তো সেটাকে আসলে আমরা 3টা মোডে ইউজ করতে পারি। একটা হচ্ছে কি স্ট্যান্ড বাই মোড, সেকেন্ডটা হলো সিনক্রোনাস ডুপ্লেক্স মোড, আর হলো লোড শেয়ারিং মোড। স্ট্যান্ড বাই মোড নামে বোঝা যাচ্ছে যখন দুইটা প্রসেসর থাকবে, তখন হচ্ছে যে একটা প্রসেসর কাজ থাকবে আর একটা প্রসেসর তোমার হচ্ছে যে স্ট্যান্ড বাই পজিশনে থাকবে। যখনই ফার্স্ট প্রসেসরটা ফেল করবে তখন স্ট্যান্ড বাই প্রসেসরটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা হচ্ছে খুবই একটা কমন। সিনক্রোনাস ডুপ্লেক্স হচ্ছে গিয়ে দুটাই একসাথে কাজ করবে সিনক্রোনাসলি। তো আর লোড শেয়ারিং এ হচ্ছে কি ওরা শেয়ার করবে সেম ইনফরমেশন, এবং যে ডেটাগুলো আসবে সেগুলো ওরা 2 ভাগে ভাগ করে নিয়ে তোমার হচ্ছে কি ওরা সেটাকে প্রসেস করবে। তো এটা আমরা একটু ডিটেইল দেখবো এই জায়গাটায়, যে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। তো এর প্রথমে হচ্ছে গিয়ে স্ট্যান্ড বাই মোড, হাউ ডাজ ইট ওয়ার্ক। সেটা কি করে, অল প্রসেসর হ্যাভ দ্য সেম ক্যাপাবিলিটি টু কন্ট্রোল দ্য সুইচিং প্রসিডিউর। অর্থাৎ আমাদের দুইটা প্রসেসর থাকবে, দুইটার ক্যাপাসিটি সেম, অর্থাৎ একটা রিপ্লেস করবে আরেকটাকে যখন একটা ফেল করবে। ওয়ান প্রসেসর ইজ অ্যাক্টিভ এন্ড দ্য আদার ইজ অন স্ট্যান্ড বাই, বোথ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ওয়াইজ। অর্থাৎ তোমার এমন হতে পারে যে এই যে তোমার সেকেন্ড প্রসেসর দুইটাই হচ্ছে, সেকেন্ড প্রসেসরটা পুরোপুরি সফটওয়্যার দিক থেকে ইনঅ্যাক্টিভ এবং হার্ডওয়্যার তো ইনঅ্যাক্টিভ, অর্থাৎ এটা তোমার হয় বন্ধ থাকতে পারে। এটা আমরা দেখবো যে এটা কেমন হয়। তো মেইনলি হচ্ছে যে এরা ইনঅ্যাক্টিভ থাকবে, মানে ইনঅ্যাক্টিভের কথাটা মানে হলো যে এটা তোমার লাইনগুলোকে বা চ্যানেলগুলোকে কোনো ধরনের কন্ট্রোল করবে না, জাস্ট স্ট্যান্ড বাই থাকবে। আচ্ছা, দ্য স্ট্যান্ড বাই প্রসেসর ইজ ব্রট অনলাইন when the active processor fails। যে প্রসেসরটা কাজ করছে যেটা ফেল করবে তখন আমার স্ট্যান্ড বাই প্রসেসরটা অনলাইনে আসবে। কনসেপ্টটা এরকম। এই যে এখানে খেয়াল করো যে আমাদের যে এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট, মানে এখানে লাইন আছে, সবকিছু আছে এটার মধ্যে, আর নিচে আছে মেমোরি। আবারও বলছি মেমোরিটা ইম্পর্টেন্ট, এখানে মেমোরি চলে আসছে। তো এখন P1 টা হচ্ছে কি আমার অ্যাক্টিভ প্রসেসর, P2 হচ্ছে গিয়ে প্যাসিভ প্রসেসর। এই P2 প্রসেসরকে অনেক সময় কোল্ড অর হট বলা হয়। এই কোল্ড আর হট এর মিনিং হলো, কোল্ড মানে হলো পুরোপুরি পিসি অফ আছে, আর হট এর মিনিং হলো যে পিসিটা অন আছে বাট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটা কোনো ধরনের কন্ট্রোল করছে না। তো এখন P1 যদি কোনো কারণে, এখন চ্যালেঞ্জ কোনটা, যদি কোনো কারণে P1 ফেল করে, তাহলে এখন P2 কিভাবে তোমার টেক ওভার করবে, তার যে প্ল্যানিংটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা আমরা দেখি কিভাবে টেক ওভার করবে। হাউ ডাজ দ্য স্ট্যান্ড বাই প্রসেসর টেক ওভার দ্য কন্ট্রোল প্রপারলি, কিভাবে টেক ওভার করবে। তাহলে সেখানে অনেকগুলো কোশ্চেন আছে, যে তোমার মনে করো যে কি কি জিনিস তার জানতে হবে। স্টেট অফ দ্য এক্সচেঞ্জ সিস্টেম শুড বি ক্লিয়ার টু দ্য স্ট্যান্ড বাই প্রসেসর অ্যাজ ইট স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে সব ইনফরমেশন গুলো তার জানা থাকবে, যেমন কি কি, হুইচ অফ দ্য সাবস্ক্রাইবার্স আর বিজি অর ফ্রি, which of the trunks are busy or free, এই ইনফরমেশন গুলো, which of the paths are connected through the switching network, এই ইনফরমেশন গুলো ওদের জানতে হবে, জানা থাকতে হবে। তো সেটা কিভাবে তুমি শেয়ার করবা, সেটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সেটাকে তুমি হচ্ছে গিয়ে যখন যদি এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন তুমি শেয়ার করবা, নাকি সবচেয়ে বেটার যেটা ওয়ে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে এটা যদি আমরা একটা সেকেন্ডারি স্টোরেজে শেয়ার করি। মনে করো আমি P1 যে ইনফরমেশন গুলো ইউজ করছে সেটা আমরা কি করলাম, আমরা একটা মেমোরিতে সেভ রেখে দিলাম, এবং কিছুক্ষণ পরে পরে, মনে করো 5 মিনিট পরে পরে সেই শেয়ারিংটা চলতে থাকলো, থাকলো। যখনই তোমার হচ্ছে গিয়ে তোমার এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ফার্স্ট পিসিটা বা ফেল করবে, তখনই সেকেন্ড পিসিটা ওই ডাটা থেকে, শেয়ার্ড সেকেন্ডারি মেমোরি থেকে এটা পিক করে নিয়ে আসবে। এটাই বেশি পপুলার আর কি। আমরা একটু দেখি এটা, যেটা কি করে। shared secondary storage, the active processor copies system status into a secondary storage periodically
যেমন আমি যেটা বললাম, ও বলছে 5 সেকেন্ড পরে পরে সেভ করবে। as soon as switch over occurs, অর্থাৎ একটা বন্ধ হয়ে গেছে চালু হবে, the online processor যেটা এখন অনলাইনে থাকবে সেটাকে loads the most recent update of the system status from the secondary storage and continues the operation, এবং অপারেশনটা কন্টিনিউ করবে। তাহলে only the calls which change status between the last update and the failure are disturbed, মানে হলো গিয়ে আমাদের শুধুমাত্র কোন কলগুলো ডিস্টার্ব হবে, যখন একটা আপডেট হলো, হয়ে গেছে আপডেট 5 সেকেন্ড আপডেট হয়ে গেছে, এখন মনে করো 4 3 2 1 এরকম সেকেন্ড চলছে, তো এর মধ্যে কোন একটা কল জেনারেট হয়েছে, এটা তো তোমার হচ্ছে কি স্টোরে আপডেট হয় নাই, তখন কি হবে ওই কলটা তোমার হচ্ছে কি পুরোপুরি ডিস্টার্ব হয়ে যাবে, অর্থাৎ ডিসকানেক্টেড হয়ে যাবে। এগুলো মেইনলি হচ্ছে কি লার্জ এক্সচেঞ্জের ক্ষেত্রে এটা হয় আর কি। তাহলে এখন কি হলো, এটা গেলাম। তাহলে নেক্সট যেটা হলো যে সিনক্রোনাস ডুপ্লেক্স মোড। এটা কি থাকবে, এখানে বলা হচ্ছে যে both two processor execute the same set of instruction। আগেটা ছিল কি একটা অ্যাক্টিভ ছিল আর একটা ছিল ইনঅ্যাক্টিভ। এখানে দুইটা প্রসেসরই হচ্ছে গিয়ে তোমার একই সাথে প্যারালালি কাজ করতে থাকবে এবং সেম সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে, মনে করো এ লাইনের সাথে বি লাইন কানেকশন করছে, এই প্রসেসটা এক নাম্বার প্রসেসরও হবে, 2 নাম্বার প্রসেসরও হবে। one of the processor actually controls the exchange, কিন্তু প্রসেস হচ্ছে দুইটা পিসিতেই, কিন্তু একটা প্রসেসর হচ্ছে কি এক্সচেঞ্জকে কন্ট্রোল করতেছে। এবং কি করা হচ্ছে, এই দুইটা প্রসেসর যে প্রসেস করছিল তাদের মধ্যে ডেটাগুলোকে কম্পেয়ার করা হচ্ছে। the results from two processors are compared continuously by a comparator। যদি দুইটার মধ্যে কম্পেয়ার করা দেখা হচ্ছে ওরা কি সেম ডাটাকে সেম প্রসেসে প্রসেস করছে কিনা, রেজাল্ট কি সেম আসতেছে কিনা। যদি না আসে তাহলে হচ্ছে গিয়ে যে কোন একটাকে অফ করে দিয়ে আরেকটাকে আরেকটা কাজ চালায় যাবে, আরটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হলো যে কোনটা তোমার হচ্ছে গিয়ে প্রবলেমেটিক, সেটা বের করার কোনো ওয়ে নাই। এই জন্য এটা করা হয় কি তোমার হচ্ছে কি আরবিট্রারি করা হয়। তো একটু ছবিটা দেখে নিই, তাহলে তো বুঝবা যে আমরা কি বলছি, যে এখানে দুইটা প্রসেসর থাকবে, P1 প্রসেসর এবং P2 প্রসেসর। এই এক্সচেঞ্জ থেকে দুইজনই তোমার হচ্ছে কি ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসবে, কিন্তু P1 প্রসেসর হচ্ছে কি তার রেজাল্টটা এক্সচেঞ্জে পাঠাবে আর P2 প্রসেসরটা পাঠাবে না, যদিও কানেকশন থাকবে। এবং দুইজনেরই যে প্রসেস করা ডাটা সেটা কি হবে, এটা কম্পিউটারের মাধ্যমে কম্পেয়ার করা হবে, কম্পেয়ার করে সেটা কি করা হচ্ছে, আবার আউটপুট জানানো হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, তারপরে সেটা তোমার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ যাচ্ছে, পাঠাচ্ছে P1। তাহলে এই সিস্টেমটার মেইন সুবিধা কি আগেরটার থেকে, কে বলতে পারবা? এনিবডি? স্যার সুবিধাটা হচ্ছে যে আমার P1 এবং P2 মানে একই সাথে সেম কাজ করতে পারতেছে, এবং সেটা হচ্ছে আমি কম্পেয়ার করে দেখতেও পারতেছি যে তারা একই সাথে একই কাজ করে রাখতেছে, যেটা আগের বারই চেকিং এর ব্যাপারটা ছিল না আর কি। কম্পারেটর দিয়ে যে চেকিং এর ব্যাপারটা, যে দুজন যে সেম কাজ সেম প্রসেস মানে প্রসেসিং করতেছে, এইটা আগের মানে কনফিগ। শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিকই বলছো তুমি। মেইন ব্যাপারটা হলো আমরা এখানে দুইটা কথা বলছিলাম শুরুর দিকে, একটা হলো গিয়ে যে আমাদের আনইন্টারাপ্টেড সার্ভিস হওয়া লাগবে, আর সেকেন্ড হলো গিয়ে তোমার ফল্ট টলারেন্স হওয়া লাগবে। মনে আছে প্রথম দিকে বলছিলাম? তো জি ফল্ট স্যার, টলারেন্স মানে আমাদের কি, মেইন এরর থাকা, মেইন দুইটা অবজেক্টিভ ছিল, রাইট। তার মানে হলো যে এইটা হচ্ছে গিয়ে আমাদের দুইটা জিনিসই করতেছে, যে আমাদের দুইটা অ্যাক্টিভ থাকছে এবং এটা ফল্ট টলারেন্ট, অর্থাৎ হলো প্রসেসিং এ ভুল হতেই পারে। যখনই তোমার হচ্ছে এরর হবে সেটা হচ্ছে গিয়ে ডিটেক্ট করে বলতে পারবে যে এরর হয়েছে, এখন তুমি P1 বন্ধ হয়ে যাও অথবা P2 বন্ধ হয়ে যাও, তারপর হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে এখন এটা কি, এই যে এখানে বলে দেওয়া আছে। তাহলে এখন যদি কোনো একটা ট্রানজিয়েন্ট ফেলিওর হয়, দেন আসলে কি পসিবিলিটি হতে পারে, যে কম্পারেটর যে আছে সে দেখলো একটা ফেলিওর হয়েছে, তাহলে কি হবে, কন্টিনিউ উইথ বোথ প্রসেসর। সে কি করতে পারে, দুই প্রসেসরকে আবার কন্টিনিউ করতে পারে। কেন? সে ধরে নিবে যে এই ফেলিওরটা আসলে হচ্ছে গিয়ে এক ধরনের কি বলে তোমার টেম্পোরারি, এবং এটা ভবিষ্যতে আর হবে না, এটা হতে পারে। এটা ধরে নিয়ে সে রান করতে পারে। যদি আবার ফেলিওরটা হয় তাহলে কি করবে, টেক আউট দ্য অ্যাক্টিভ প্রসেসর এন্ড কন্টিনিউ উইথ আদার প্রসেসর। সে কি করবে, সে প্রথমে ধরে নিবে যে এটা অ্যাক্টিভ প্রসেসরটাকে বন্ধ রাখে, বিকজ হি ইজ ডুইং মোর ওয়ার্ক দেন দ্য আদার ওয়ান।
সেক্ষেত্রে ওকে বন্ধ করে রাখে যে ঠিক আছে তুমি বন্ধ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও, আমরা সেকেন্ড প্রসেসরটা কাজ করি। তো আবার কি করতে পারে, কন্টিনিউ দ্য অ্যাক্টিভ প্রসেসর বাট রিমুভ দ্য আদার প্রসেসর ফ্রম সার্ভিস। এটা হচ্ছে যে খুবই রেয়ার কেস আর কি, যে আমরা সেকেন্ড প্রসেসরটাকে আমরা সার্ভিসিং এ নিব। মেইনলি প্রথমে হচ্ছে কি প্রথম এটা নেওয়া হয়, নিয়ে তারপরে হচ্ছে কি সার্ভিসিং করে আবার দেওয়া হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে হচ্ছে গিয়ে কি কি ঘটনা আসছে আবার এটা মনোযোগ দিয়ে শোনো। প্রথমে হচ্ছে এটা ফেইলিওর হচ্ছে, তাহলে ফেইলিওর একটা ডিউরেশন থাকবে, যে মনে করো যে আমি হিসাব করে দেখতেছি এই ফেইলিওরটা হচ্ছে গিয়ে 5 ঘন্টা পরে পরে আসতেছে, তাহলে এখানে একটা ফেইলিওর অকারেন্স টাইম আছে, একটা টাইম ডিউরেশন আছে। আর সেকেন্ড যেটা হলো কি আমি এটাকে রিপেয়ার করে আনতেছি, তাহলে সেটারও কিছুক্ষণ টাইম লাগবে, যেটা রিপেয়ার করতে মনে করো আমার 1 ঘন্টা লাগবে। তাহলে সেখান থেকে আমরা ক্যালকুলেট করব, এই দুটা থেকে প্রবাবিলিটি ইউজ করে যে ক্যালকুলেট করব যে আসলে আমার এই সিস্টেমটা কতটা ভালো কতটা খারাপ। এটা আমরা লাস্টে একদম করবো এবং উইথ এক্সাম্পল, এবং সেটা অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এখন এদিকে খেয়াল করো, আমরা এটা কি বললাম যে আমরা ফার্স্ট কাজ কি করলাম, কন্টিনিউ উইথ বোথ প্রসেসর, টেক আউট দ্য অ্যাক্টিভ প্রসেসর, কি মানে আমি রিপ্লেসটা করব কিভাবে সিনক্রোনাস ডুপ্লেক্স মোডের জন্য। ঠিক আছে, এই তিনটা কেস হতে পারে। তাহলে এখন কি হতে পারে, লাস্ট যে থার্ড নাম্বারটা যেটা, সেটা বলছে কি লোড শেয়ারিং মোড। এটা কি একটু খেয়াল করো, সেটা বলা আছে বোথ টু প্রসেসরস হ্যাভ অ্যাক্সেস টু এন্টায়ার এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট। আগেরবার কি ছিল, আগেরবার ছিল একটা প্রসেসর তোমার এক্সচেঞ্জ এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারবে, এখানে হচ্ছে দুইটাই পারে। ইচ অফ দেম হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট মেমোরিজ ফর রিডান্ডেন্সি পারপাস। এবং এই দুইটা প্রসেসরই হচ্ছে গিয়ে, এখানে ছবি দেখো, এই দুইটা প্রসেসর এবং দুইজনেরই হচ্ছে গিয়ে অ্যাক্সেস করার ক্ষমতা আছে প্রসেসরে, এবং এই দুইটা প্রসেসরে আলাদা করে মেমোরি সিস্টেম থাকবে। তাহলে এখন দুইজনে কি করবে তারপর একটু দেখি। বোথ টু প্রসেসর হ্যাভ অ্যাক্টিভ simultaneously and share the load and the resources dynamically। অর্থাৎ তারা দুজনই অ্যাক্টিভ। প্রথমে মনে করো তুমি 10টা কাজ পাঠালা, 10টা তোমার হচ্ছে কি সিগন্যাল আসলো, 10টা সিগন্যালকে তা প্রসেস করবে কি 5টা করবে প্রসেসর এ, 5টা করবে প্রসেসর বি। ঠিক আছে, এবং সেটা কি করবে, এবং সেটা তোমার হচ্ছে গিয়ে আবার ওরা কি করবে, শেয়ার করবে যে আমি এই 5টা প্রসেস করছি, আমি এই 5টা আমি প্রসেস করছি, এবং সেটা করার পরে তারা এক্সচেঞ্জ থেকে তারা নিজেরাই কন্ট্রোল করবে। তো এখন এর জন্য হচ্ছে যে একটা থার্ড একটা ডিভাইস যেখানে ইউজ করা হয়, যেটাকে হচ্ছে এক্সক্লুসিভ ডিভাইস, যেন ওরা দুজনই যেন একই জিনিস তোমার ডাটা অ্যানালাইসিস না করে, এর জন্য হচ্ছে কি এক্সক্লুসিভ ডিভাইস এক্সক্লুশন ডিভাইস ইউজ করা হচ্ছে। আচ্ছা, আমরা দেখি an incoming call is assigned randomly or in a predefined order to one of the processors which then handles the call right through completion। অর্থাৎ প্রথমে হচ্ছে কি র্যান্ডমলি অ্যাসাইন করা হবে, যে আমি 1 নাম্বারটা আসলাম, প্রথম কলটা আসলে আমি 1 নাম্বারকে দিয়ে দিলাম, 2 নাম্বারটা আসলে এটাও 1 নাম্বারকে দিলাম, 3 নাম্বার কল আসলে 2 নাম্বারকে দিলাম, এরকম র্যান্ডমলি তোমার হচ্ছে অ্যাসাইন করা হবে। আবার এটা প্রিডিফাইনও হতে পারে, যে আমরা অনেক টেস্ট করতে পারি যে ঠিক আছে আমরা প্রথম প্রসেসরটাকে লোড দিব সবচেয়ে বেশি, সেকেন্ড প্রসেসরটাকে কম লোড দিব। তো এটাও প্রিডিফাইন করা যেতে পারে, যে দুইটা যাবে 1 নম্বরে, থার্ডটা যাবে 3 নম্বরে, এটাও করা যেতে পারে। ঠিক আছে, তো অর্থাৎ এখান থেকে অপশন চলে আসলো। So inter-processor links are configured for processors to exchange information needed for mutual coordination and verifying the state of health of the other। অর্থাৎ এখানে কি হচ্ছে, দুজনের মধ্যে মিউচুয়ালি কিছু ডাটা এক্সচেঞ্জ হবে, যে এক্সচেঞ্জ গুলোতে আসলে বোঝা যাবে যে আমি এই ডাটাকে কোঅর্ডিনেট করতেছি এবং সেটা ভেরিফাই করতেছি যে আমার এই কম্পিউটারটা কতটা ভালো আছে না খারাপ আছে, এই জিনিসগুলো আর কি করে। এটা হচ্ছে লোড শেয়ারিং মোডের। ঠিক আছে, লোড শেয়ারিং মোডে তারপর কি হচ্ছে, আমরা কি যদি যে প্রথম প্রসেস একটা প্রসেসর ফেল করে, তাহলে আমরা কি করব, if a processor fails the other processor takes over the entire load including the calls already set up by the failing processor। আচ্ছা, তাহলে কোশ্চেন করি একটা, দেখি কে ঘুমাচ্ছে আর কি সজাগ আছে। আচ্ছা, দেখি কোথায় গেল। আতিকুর রহমান আছো? আতিকুর রহমান 766। জি স্যার।
আমাকে বলো দেখি লোড শেয়ারিং এর বেনিফিটটা কি সিনক্রোনাসের থেকে? কি মনে হয় তোমার? স্যার স্যার হুম? ক্লাসটা বলো। স্যার বলতে পারতেছি না। আচ্ছা, কে বলতে পারবা? তিন কোর্সে হাইয়েস্ট মার্কস পেয়ে যাবে কিন্তু। না পাবা না, এমনি বলতেছি আর কি। কে বলতে পারবা বেনিফিটটা কি? এনিবডি? স্যার বেটার পারফরমেন্স পাবো স্যার এটা দিয়ে, নাম কারণ বলো, স্যার আমি তো লোড নাম দেখতে শেয়ারিং পাচ্ছি করলে না। নিজামুদ্দিন। জি স্যার, কারণ স্যার আমরা যদি বলো। লোড শেয়ারিং কনফিগারেশনটা নিই, যেহেতু এট এ টাইমে P1 এবং P2 দুটা প্রসেসরই হচ্ছে অ্যাক্সেস করতে পারতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার যেই ট্রাফিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এক্ষেত্রে মিনিমাইজ হয়ে যাবে আর কি, ওভারলোড কম হবে। এই কারণে আমি এখানে বেটার পারফরমেন্স পাবো। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট বলছো, তবে আমি যেটা শুনতে চাচ্ছিলাম সেটা হয় নাই আর কি। এনিওয়ে, স্যার কিন্তু একটা তোমার পয়েন্ট প্রসেসর ঠিক আছে। যদি ফেল করে দেন? বলো রাজশ্রী। স্যার একটা প্রসেসর ফেল করলে আরেকটা প্রসেসর ওটার স্যার ইন্টার লোডটাকে স্যার নিতে পারবে। কাছাকাছি গেছো। আগেরটা কি সমস্যা হয়েছিল বলো তো? একটা প্রসেসর ফেল করলে আরেকটা প্রসেসর যাওয়ার সময়টা কি একটা প্রবলেম ছিল বলো তো? কি প্রবলেম ছিল? তো বলতে পারবা? স্যার ইন্টারাপ্ট হচ্ছিল। রাইট, ইন্টারাপ্ট হচ্ছিল, কিছু কিছু কল ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল। কোন কলগুলো কি বলো তো? কে কথা বলছিল? আমি হঠাৎ করে ট্র্যাক করতে পারিনি। স্যার আমি বলছিলাম স্যার। শেখ মানে স্যার, সাইফ। জি স্যার, ব্যাপারটা কি স্যার এমন যে আমরা স্যার যে লোড শেয়ারিং মোডে আমরা ইচ্ছা করলে কোন একটা প্রসেসরকে আমরা স্যার ম্যানুয়ালি দিতে পারি যে আহ, দুই দুইটা কল আসলে এ হ্যান্ডেল করবে, 3 নাম্বার কল আসলে এ হ্যান্ডেল করবে, এজন্য। না ওইটা তো ছিলই, কিন্তু আমি যেটা শুনতে যাচ্ছিলাম, আচ্ছা চেষ্টা করছো এর জন্য থ্যাঙ্কস তোমাদের। তো আমি বলি একটু ক্লিয়ারলি, সেটা হলো যে আগেরটা তো তোমরা খেয়াল করছো যে মানে সিনক্রোনাইজ ওখানে কি হচ্ছিল যে তোমার ডেটা গুলোকে, দেখি আগেরটায়, সিনক্রোনাইজ প্রসেস কি ছিল, তোমরা তোমরা যেটা বলছিলাম যে একটা তোমার কমিউনিকেট করছিল, তখন সেকেন্ডটা আসছিল। তো এখন এখানটাতে তোমার হচ্ছে যে কিছুটা হলো যখন অ্যাক্টিভ হচ্ছে এই টাইমিং এর সময়, কিছুটা হলো তোমার হচ্ছে যে যেটা এই প্রসেসর P1 হ্যান্ডেল করছিল, সেগুলো তোমার হচ্ছে যে কলগুলো তোমার হচ্ছে গিয়ে তোমার ডিসকানেক্টেড হয়ে যায়। কিন্তু সেটা হচ্ছে গিয়ে আমাদের লোড শেয়ারিং এ এই প্রবলেমটা নাই। আছে মানে কি? ব্যাপারটা কি এরকম স্যার যে লোড শেয়ারিং এ যদি আমার একটা প্রসেসর ফেল করে, তাহলে তার আন্ডারে যেই কলগুলা বা তার আন্ডারে যে ইনফরমেশন গুলো ছিল সেটা পুরাটাই হচ্ছে আরেকটা প্রসেসর ওই কন্ডিশনে, ফেলিং কন্ডিশনে নিয়ে নিতে পারবে, যেটা আগের গুলাতে ছিল না। আবার বলো। স্যার ব্যাপারটা মানে হচ্ছে স্যার লোড শেয়ারিং এর ক্ষেত্রে আমার যদি সাপোজ P2 ফেল করলো, তাহলে P2 এর আন্ডারে আমার যে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন গুলো ছিল সেটা পুরাটা হচ্ছে P1 নিয়ে নিতে পারবে বা লোড করে নিতে পারবে তার ক্ষেত্রে, যেটা আগের গুলাতে ছিল না। ব্যাপারটা কি এরকম স্যার? সিনক্রোনাইজ ছিল, এটাই বলতে চাচ্ছি যে মনে করো যে প্রথমটা যে স্ট্যান্ড বাইতে যে কলগুলো তোমার হচ্ছে গিয়ে লস হতো, সেটা সিনক্রোনাইজে হয় না। হ্যাঁ আবার হচ্ছে গিয়ে তোমার সিনক্রোনাইজে হয় না এবং লোড শেয়ারিং ও সেই লস গুলো হয় না। কিন্তু যেটা মেইন সুবিধাটা হচ্ছে হ্যাঁ স্যার। গিয়ে লোড শেয়ারিং এর, সেটা হলো গিয়ে তোমার হচ্ছে গিয়ে ইনফরমেশন শেয়ারিং, এবং তার ফলে হচ্ছে কি তোমার আমাদের এগুলো মানে ফাস্টার হচ্ছে প্রসেস, এবং হচ্ছে কি এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। বাট ইন দ্য মিন টাইম যদি P1টা ফেল করে, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার
কলগুলো ডিসকানেক্ট হওয়ার সুযোগ থাকে, যেটা হচ্ছে লোড শেয়ারিং এর এখনো সমস্যাটা থেকে যায়, বাট সিনক্রোনাইজের সেই সমস্যাটা নাই। বুঝতে পারছো? মানে আলটিমেটলি আমি যেটা বলতে চাচ্ছি, সিনক্রোনাইজটা একটু বেটার লোড শেয়ারিং এর থেকে, কল ইন্টারাপশনের দিক থেকে। কারণ স্যার ওরা সাইমালটেনিয়াসলি ইয়ের Process করছে। কম্পিউটারের মাধ্যমে প্রসেস করে দেখে মানে কলগুলো ডিসকানেক্ট হওয়ার ব্যাপারটা থাকে না, যেটা লোড শেয়ারিং এ থাকে, তাই তো স্যার? রাইট রাইট। ও কিন্তু আচ্ছা স্যার, তাহলে এবার আমার লোড ক্লিয়ার শেয়ারিং হয়েছে। এর বেনিফিটটা কি? লোড শেয়ারিং এর বেনিফিটটা হচ্ছে কি আমার এখানে হচ্ছে কি এটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতেছে, অর্থাৎ যেটা একটু আগে কে জানি বলছিলা, সম্ভবত নিজাম বলছিলা না? তুমি তো বলছিলাম জি স্যার। যে তোমার হচ্ছে গিয়ে প্রসেসর যে হচ্ছে গিয়ে আমার আলটিমেটলি দুইটা প্রসেসরই এখানে অ্যাক্টিভলি মানে তোমার হচ্ছে কি কাজগুলো ভাগ নিয়ে করতেছে, এর ফলে এফিশিয়েন্সি বেড়ে যাচ্ছে। একই কাজ দুজন করতেছে না, কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম থেকে যায় যে আমাদের হচ্ছে গিয়ে এররটা অ্যানালাইসিসটা একটু ঝামেলা হতে পারে। তারপরে সেটা আসলে ইডির উপর ছেড়ে দিতে হয়, এক্সক্লুশন ডিভাইসটা এই ডিসিশনগুলো নেয়। এই যে এখানে দেখো এক্সক্লুশনটা কি করে, দ্য প্রসেসর শুড নট সিক দ্য সেম রিসোর্স এট দ্য সেম টাইম, এবং এটা কি ইমপ্লিমেন্ট করা হয় হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ এটার মেইন কাজটা হলো যে আমাদের যেন দুইটা কাজ একসাথে একজন না নেয়। কিন্তু আসলে এখানটাতে একটু আনক্লিয়ার যে তোমার হচ্ছে কি আমাদের এখানটাতে যে মানে এররটা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। কারণ প্রসেসর P1 তোমার প্রসেস করে P2 তে পাঠিয়ে দিচ্ছে, P2 প্রসেস করে P1 এ পাঠিয়ে দিচ্ছে, কিন্তু এটা তো ডিফারেন্ট ডাটা। আর ওরা কি পাঠাচ্ছে মেইনলি হচ্ছে কি ওর হেলথ কন্ডিশন এবং এর কোঅর্ডিনেশন ইনফরমেশন গুলো, যে আমি এটা কোঅর্ডিনেট করছি তুমি ওটা কোঅর্ডিনেট করো। তো এখানটাতে আসলে ডাটা কম্পেয়ার করার কোনো সুযোগ নাই এখন পর্যন্ত। বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু ডিফারেন্ট এটা ডাটা তো efficient। স্যার কম্পেয়ার করার। হ্যাঁ, ডিফারেন্ট ডাটা। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এই টপিকের যে শেষের দিকে আমরা চলে আসছি, তাহলে এখন আমরা দেখব যে অ্যাভেলেবিলিটি ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশনটা সোজাই বলা যায়, তোমাদের তুমি সোজা। তো একটু খেয়াল করো, সেটা হলো যে আমরা দেখব যে সিস্টেমটা কতটা অ্যাভেলেবল। তো অ্যাভেলেবিলিটি আমরা যদি এবার চিন্তা করি, তাহলে লেখা যায় এমটিবিএফ টা কি আমাদের মিন টাইম বিটুইন ফেইলিওর, যেটা বলছিলাম যে একটা ফেইলিওর দুইটা পরপর ফেইলিওর আসার মাঝখানের যে সময়টা, মনে করো 4 ঘন্টা পরে পরে একটা ফেইলিওর আসতেছে, দেখা যায় মিন টাইম নিচে কোনটা 4 ঘন্টা পরে আসতে পারে, কোনটা 10 ঘন্টা পরে আসতে পারে, কোনটা 20 ঘন্টা পরে আসতে পারে। এজন্য আমরা একটা এভারেজ নিলাম, যে আমরা সেটাকে বলছি এভারেজ। এভারেজটা কি এমটিবিএফ, মিন টাইম বিটুইন ফেইলিওর। মনে করো আমরা এভারেজটা পেলাম হচ্ছে গিয়ে 10 ঘন্টা, 10 আওয়ার পেলাম। কত পেলাম? এটা ভ্যালু হচ্ছে 10। আচ্ছা, আরটা কি হতে পারে? আরটা হতে পারে যে আমি এটা ফেইলিওর পাওয়ার পরে সে কম্পিউটার রিপ্লেস করতে হবে। যেহেতু আমার রিপ্লেস করতে হবে, তো রিপ্লেস করতে মনে করো আমি রিপ্লেস করে আমি সার্ভিস করব, যেটাকে রিস্টোর বলতেছি। তো রিস্টোরটাকে আমাদের লাগে মনে করো 5 ঘন্টা, 5 আওয়ার। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টোটাল টাইমটা হচ্ছে গিয়ে 10 আওয়ার প্লাস 5 আওয়ার, মানে 15 আওয়ার। এবং এর মধ্যে ফেইলিওরটা আসলো কতক্ষণে? আমাদের হলো গিয়ে কতক্ষণে আসলো, সেটা হচ্ছে গিয়ে তোমার 10 ঘন্টা পরে আসছে। অর্থাৎ এই 10 ঘন্টা পরে পরে আসছে, তাহলে এতক্ষণ পর্যন্ত এটা ছিল অ্যাভেলেবল। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আমাদের অ্যাভেলেবিলিটি হলো গিয়ে এমটিবিএফ ডিভাইডেড বাই এমটিবিএফ প্লাস এমটিটিআর। খুবই সিম্পল। তাহলে সেইখানে আমরা বলতে পারি তাহলে এটা তো তোমার হচ্ছে রেশিও হিসেবে পয়েন্টে আসবে। কারণ কি এমটিবিএফ যে ভ্যালু 10 প্লাস 5, এটা হলো তোমার হচ্ছে গিয়ে মনে করো 10, তাহলে ডেফিনেটলি ফ্র্যাকশনে আসবে। তাহলে বাকি যে টাইমটা যদি 1 থেকে যদি মাইনাস করি, তাহলে আমরা আনঅ্যাভেলেবিলিটি পেয়ে যাব। তাহলে ইউ ইকুয়ালস হচ্ছে গিয়ে 1 মাইনাস এ। তাহলে সিম্পল, তাহলে আমরা কি বলতে পারি? ইউ ইকুয়াল টু সমান 1 মাইনাস এমটিবিএফ। তারপরে কি হলো এমটিবিএফ বাই এমটিবিএফ, মানে ইউ মাইনাস 1 মাইনাস ইউ, আর কি ইউ এর ভ্যালুটা বসাই দিলাম। তারপর নরমাল আমার যোগ বিয়োগ এগুলো করলে আমরা আলটিমেটলি পেয়ে যাব আনএভেলেবিলিটি সমান এমটিটিআর ডিভাইডেড বাই এমটিবিএফ প্লাস এমটিটিআর। ঠিক আছে? এখন নরমালি কি হয়, ফেইলিওর আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, মানে অনেক অনেক টাইম ডিউরেশন অনেক বেশি হয় আর রিপেয়ারের থেকে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলি এমটিবিএফ এর ভ্যালু হচ্ছে গিয়ে ফেইলিওরের ভ্যালু হচ্ছে গিয়ে বা ফেইলিওরের যে সময়টা মিন টাইমটা আমার রিস্টোরের টাইম থেকে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এমটিটিআর এর কোনো আসলে এটা কোনো কিছু নাই। মনে করো সেই ক্ষেত্রে আমরা ইউ ইকুয়াল টু বলতে পারি এমটিটিআর ডিভাইডেড বাই এমটিবিএফ। মানে হলো যে রিপেয়ার করতে সময় লাগে
তার থেকে আমরা যে ফেলিওরটাকে ভাগ দেই রেশিও, সেটি হচ্ছে আনএভেলেবিলিটি টাইম। কার জন্য? যদি প্রসেসরটা সিঙ্গেল হয়। মাইন্ড এটা সিঙ্গেল হলে সিম্পল ইউ ইকুয়ালস এমটিটিআর ডিভাইডেড বাই এমটিবিএফ। ঠিক আছে? তাহলে এখন যদি ডাবল প্রসেসর হয়, ডুয়াল প্রসেসর যেটা আমরা কাজ করছিলাম, তো সেই ক্ষেত্রে আমাদের দুই ধরনের মেথড আছে। আমি পরে সিম্পল মেথডটা ধরে নিছি। তো সেখানে ধরে নেওয়া হয়েছে যে আনএভেলেবিলিটি হচ্ছে গিয়ে আমার এই দুইটা প্রসেসরের জয়েন্ট যে আনএভেলেবিলিটি সেটা সমান। অর্থাৎ এখানটায় দাঁড়া একটা কাজ করি, একটু wait করো। স্লাইড শেয়ারিং বন্ধ হয়ে গেছে না? হ্যাঁ স্যার। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। পরীক্ষা আসবে আসবে এইগুলো, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমরা কি বলছিলাম যে আমরা ডুয়াল প্রসেসর নিচ্ছি ডুয়ালের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা ধরছি এটা অ্যাভেলেবিলিটিটাকে দিচ্ছি ইউডি দিয়ে। ইউডি কে আমরা বলছি যে কি বলছি আমরা সিঙ্গেল প্রসেসরের জন্য ইউএস ইনটু ইউএস, আমি ইউএস লিখলাম, দুইটার মাল্টিপ্লিকেশন, এবং দুইটার ক্ষেত্রে আনএভেলেবিলিটি মানে সেম আর কি। সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 মাইনাস অ্যাভেলেবিলিটি ইনটু সিঙ্গেল প্রসেসর 1 মাইনাস অ্যাভেলেবিলিটি। তাহলে এটাকে কি বলতেছি? প্রবাবিলিটি তো মাল্টিপল হয় দুইটার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস এ হোল স্কয়ার। তাহলে এটাকে কি লেখা যায়? সিম্পল 1 প্লাস এ স্কয়ার মাইনাস 2s ভাঙলাম। তাহলে এখন সেক্ষেত্রে আমরা যদি এটা তো ছিল আমার হচ্ছে ডুয়াল প্রসেসরের আনএভেলেবিলিটি, তাহলে এখন আমরা যদি বলি আমাদের ডুয়াল প্রসেসরের অ্যাভেলেবিলিটি কত, এডি সমান সমান কত লিখতে পারি? 1 মাইনাস ইউডি। তাহলে সেখান থেকে লেখা যায় 1 মাইনাস এ স্কয়ার প্লাস 2s। অর্থাৎ আমরা সেক্ষেত্রে বলতে পারি অ্যাভেলেবিলিটির পরিমাণ হচ্ছে গিয়ে টুয়াইস এ মাইনাস এ স্কয়ার। বুঝতে পারছো? সিম্পল, তাই না? এই তাহলে এখন এখান থেকে কি আসে? এখন এখানে আমাদের এ ছিল কি, সিঙ্গেল প্রসেসরের অ্যাভেলেবিলিটি কি ছিল? সিঙ্গেল প্রসেসর অ্যাভেলেবিলিটি ছিল কি ছিল মনে স্যার আছে? এমটিবিএফ ডিভাইডেড বাই এমটিবিএফ প্লাস এমটিটিআর। রাইট। আচ্ছা, এমটিবিএফ টাকে যেহেতু এমটিবিএফ তো লাস্টে গেলে কেউ সংক্ষেপ করা যায়, আমি এফ লিখি, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এমটিবিএফ লেখাটা বারবার কষ্টদায়ক, এই কারণে আমি জাস্ট এফ লিখতেছি এটাকে, ঠিক আছে? আর এমটিটিআর যেটা ছিল এটাকে আর দিয়ে লিখতেছি। তাহলে আমরা কি বলতে পারি? এ ইকুয়ালস হচ্ছে গিয়ে এফ ডিভাইডেড বাই এটা ছিল এফ প্লাস আর, তাই না? ফেলিওর আর হচ্ছে গিয়ে রিস্টোরের টাইমটা, মিন টাইম, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা যদি বলি আমরা কি পেয়েছি লাস্ট পর্যন্ত? লাস্ট পর্যন্ত আমরা পেয়েছিলাম হচ্ছে এডি সমান সমান এডি সমান সমান পেয়েছিলাম হচ্ছে গিয়ে টুয়াইস এ মাইনাস এ স্কয়ার। এটা ছিল হচ্ছে কি ডুয়াল প্রসেসর অ্যাভেলেবিলিটি এডিটা, আর এ ছিল হচ্ছে সিঙ্গেল প্রসেসর অ্যাভেলেবিলিটি। আর সিঙ্গেল প্রসেসর অ্যাভেলেবিলিটি আমরা পেয়েছি সমান সমান হচ্ছে গিয়ে এ ইকুয়ালস পেয়েছি কি পেয়েছিলাম? এফ ডিভাইডেড বাই এফ প্লাস আর। f divided by f plus r। এই একজনই খালি রেসপন্স করো, আর কারো রেসপন্স নাই, সব মনে হয় দিয়ে ঘুমাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? টুয়াইস f বাই
এফ প্লাস আর মাইনাস হচ্ছে গিয়ে এফ বাই এফ প্লাস আর স্কয়ার। তাহলে সেখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে আলটিমেটলি কি আসবে? সিম্পল না এটা? প্লাস আর স্কয়ার, তাহলে হলো যে টুয়াইস এফ ইনটু ডিভাইড বাই হচ্ছে গিয়ে, ঠিক আছে? আলটিমেটলি কি হবে? সবকিছু মিলে যোগ বিয়োগ গুণ ভাগ করে কি আসবে? টুয়াইস এফ স্কয়ার প্লাস 2f আর মাইনাস এফ স্কয়ার। সমান আমরা কি লিখতে পারি? লিখতে পারি এফ স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস 2f আর। তাহলে এটা কি? এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাভেলেবিলিটি। কিসের অ্যাভেলেবিলিটি? আমার হচ্ছে গিয়ে ডুয়াল সিস্টেমের। তাহলে আনঅ্যাভেলেবিলিটি সেখান থেকে বের করে ফেলা যাবে। আনঅ্যাভেলেবিলিটি কি? আনঅ্যাভেলেবিলিটি হচ্ছে গিয়ে ইউডি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1 মাইনাস এডি। তাহলে সেই এডি ভ্যালুটা যদি এখানে বসাও তাহলে আমরা আলটিমেটলি পাবো কত? আমরা আলটিমেটলি পাবো আর স্কয়ার ডিভাইডেড বাই এফ প্লাস আর হোল স্কয়ার, আর স্কয়ার ডিভাইডেড বাই এফ প্লাস আর হোল স্কয়ার। প্লাস আর স্কয়ার। ঠিক আছে? তাহলে এখন এইগুলো একটু নোট ডাউন করো। এইগুলোটা এখন খাতায় লেখো বা মুখস্থ রাখো। এখন এটা ম্যাথ করবো আমরা। ঠিক আছে? ম্যাথটা কেমন? মনে করো যে আমি ম্যাথ ওখানে লিখে দিই, একটা বইতে এই ম্যাথটাই আছে, এক্সাম্পল নাম্বার 4.1 যেটা 4.1। এখানে বলা আছে, স্ক্রিনটা আমি শেয়ার দিলাম না, এটা মুখে বলি, যে বলে দেওয়া আছে একটা সিস্টেমের MTBF অর্থাৎ ফেইলিওর টাইম হচ্ছে গিয়ে 2000 তোমার আওয়ার্স, অর্থাৎ এটার মানে মিন টাইম যেটা আর কি, ফেইলিওর অকারেন্সের মিন টাইম হলো গিয়ে 2000 ঘন্টা পরে পরে হয়, এবং ওই সিস্টেমটা রিস্টোর করতে সময় লাগে 4 ঘন্টা। তাহলে MTTR ইকুয়াল টু 4 আওয়ার্স। ঠিক আছে? 4 আওয়ার্স। তাহলে এখন আমাদের কি করতে হবে? সিঙ্গেল সিস্টেমের ফেলিওর কত? সিঙ্গেল সিস্টেমের ফেলিওর কত, মানে আনসার্টেনিটি কত, আনএভেলেবিলিটি কত? আনএভেলেবিলিটি কত হবে? ইকুয়ালস কি ছিল এক্ষেত্রে? স্যার এফ বাই এফ প্লাস আর, এখানে এফ বাই আর আর দিয়ে করলেই হবে। আর দিয়ে বলতেছি রিপেয়ার করতে যে সময় লাগে, আর আনএভেলেবিলিটি কিন্তু, ঠিক আছে, যে হ্যাঁ স্যার। সময় লাগে সেটা প্লাস হলো গিয়ে ডিভাইড বাই এফ প্লাস আর, তাই না? সমান সমান হচ্ছে কত? 4 ডিভাইডেড বাই 2000 আওয়ার্স। তাহলে এটাই করতে হচ্ছে গিয়ে ভাগ করলে কত আসে? 1.996 ইনটু 10 বই হিসেবে লেখা আছে 53। আচ্ছা, এটা হচ্ছে আমার কি হচ্ছে আনসার্টেনিটি। দেখো, কিন্তু এখানে বলে দেওয়া আছে আসলে আনএভেলেবিলিটি, এটা বলে দেওয়া আছে যে তোমার 2000 ঘন্টা পরে পরে তোমার হচ্ছে ফেলিওর হয় এবং তোমার রিপেয়ারকে 4 ঘন্টা লাগে। তাহলে 30 বছরের জন্য আমার হচ্ছে গিয়ে এই আনএভেলেবিলিটিটা ক্যালকুলেশন করতে হবে 30 ইয়ার্স এর জন্য। 30 বছরের যদি সিস্টেমটা চলে তাহলে টোটাল তার আনএভেলেবিলিটি কত হবে? তাহলে আমরা সেটাকে 30 বছরকে যদি আমরা ঘন্টায় কনভার্ট করি 30 ইয়ার্স কে, তাহলে কত হবে? 30 ইনটু 30 বছর হচ্ছে গিয়ে 30, তাহলে 12 মাসে 1 বছর, আর তারপরে কত? 30 বছর 12 ইনটু স্যার 12 24। 30 ইয়ার্স 365 ডেজ করে ধরে, দেন একদিনে 24 ঘন্টা ধরে। হ্যাঁ, সেটাই করা যায়। তাহলে 30 বছর ইনটু 365 ইনটু হচ্ছে 24, তাই না? ঠিক আছে? এত আওয়ার না? হ্যাঁ স্যার। তাহলে সেই ক্ষেত্রে এটাকে হচ্ছে এই আওয়ারটাকে এটার সাথে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি
পেয়ে যাবা হচ্ছে কি 30 বছরে ফল্ট কত হয়। কিন্তু এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হলো গিয়ে এই 30 বছরে তোমার লিপ ইয়ার কতবার হবে? 30 বছরে স্যার লিপ ইয়ার 7 বার হবে। 7 থেকে 8 বার, তাই না? জি স্যার। 7 থেকে 8 বার, তাহলে হচ্ছে গিয়ে সেখানে তোমার 7 থেকে 8টা দিন বাদ যাবে বা যোগ হবে, 7 থেকে 8 দিন যোগ হবে, তাই না? তাহলে 7 বারই যদি ধরো, তাহলে 7 ইন্টু কত 24 আওয়ার্স, তাই তো? জি তাহলে স্যার। এখানে আসলে এই আওয়ারটার সাথে এটা যোগ হবে, যোগ হয়ে তারপর এটার সাথে মাল্টিপ্লাই করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল সিস্টেমের আনএভেলেবিলিটি। সেটার ভ্যালু হচ্ছে গিয়ে 524 ইন্টু যেটা অ্যান্সার দিয়ে দেওয়া আছে আওয়ার্স, এত ঘন্টা তোমার হচ্ছে গিয়ে আনএভেলেবল থাকবে 30 বছরে সিঙ্গেল সিস্টেম। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন মাল্টিপল সিস্টেমে কত হবে, বা ডুয়াল সিস্টেমে, মাল্টিপল সিস্টেমে করি না, ডুয়াল সিস্টেমে কত হবে? সেখানে ইউডি ছিল তোমার হচ্ছে গিয়ে কত? ইউডি ছিল স্যার আর স্কোয়ার ডিভাইডেড বাই এফ প্লাস আর হোল স্কোয়ার। প্লাস আর হোল স্কোয়ার। তাহলে সেটা সমান সমান কত হবে? এখানে ওই যে Four একই জিনিসগুলো যে ভ্যালুগুলো বসাও, বসালে তোমার কত আসবে? 4 স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 204 হোল স্কোয়ার। 2004, তাই না? প্লাস 4 লেখা, এটা ইকুয়াল টু তোমার যেটা হবে ক্যালকুলেশন করলে আসবে দেখবা 3.984 ইনটু 10 টু দি পাওয়ার -6। তো একই হবে তোমার হচ্ছে গিয়ে ওই যে 30 বছরকে যদি তুমি কনভার্ট করে নিয়ে আসো আওয়ারে, লিপিয়ার টিপিয়ার যোগ করে, তারপর এটা যদি মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আলটিমেটলি রেজাল্টটা হবে হচ্ছে কি 1.048 আওয়ার্স, যেখানে সিঙ্গেল সিস্টেমে ছিল হচ্ছে গিয়ে 524.88 আওয়ার্স। দেখছো কত ডিফারেন্স? এই ডিফারেন্সটা দেখানোর জন্য ম্যাথটা করা, বুঝতে পারছো? যে যেখানে তোমার হচ্ছে গিয়ে একটা এক্সট্রা প্রসেসর লাগানোর পরেই তার হচ্ছে গিয়ে ফেইলিওর টাইমটা কমে গেছে, অনলি 30 বছরে 1 ঘন্টা সে ফেল থাকতে পারে। আর সেখানে একটা সিঙ্গেল প্রসেসর থাকলে একই সিস্টেমে তোমার হলো গিয়ে মোটামুটি 524 ঘন্টা ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে কত হিউজ ডিফারেন্স। এবং ভবিষ্যতে আরো কম্পিউটার তুমি ইউজ করতে থাকো, তাহলে হবে কি এই ফেলিওরটা আরো কমে আসবে। তো এরকম হিসাব আছে টেলিকম সেক্টরে, যে আমার যদি এই লাইনটা যদি 1 বছরে যদি 5 মিনিট বসে যায়, তাহলে আমার কত লস হয়, কত রেভিনিউ কম আসে, এগুলা হিসাব আছে, যেগুলা তোমাদের ভবিষ্যতে করাতে পারি আর কি, সম্ভাবনা আছে, দেখা যায়। তাহলে এটা সেটা কনসেপ্ট দেখালাম যে কতটুকু তোমাদের হচ্ছে কি ফেলিওর হলে কতটুকু মানে সিস্টেমে যে একটা পিসি ইনক্রিট করার পরেই তোমার হচ্ছে কি এটা ফেলিওর টাইম কতটা কমে গেছে এবং সিস্টেমটা কতটা রিলায়েবল হচ্ছে, কতটা তোমার হচ্ছে গিয়ে কি হচ্ছে ইন্টারাপশন কম হচ্ছে, এই আর কি। যাই হোক, এখানে তোমাদের ক্লোজ করে দিই। আমরা আগের স্লাইডে ফেরত আসি। ঠিক আছে, তোমাদের এই যে এরকম ম্যাথটা এই এক্সাম্পলটা আকারে দিয়ে দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এখানে করে দেওয়া আছে সিস্টেম, এটা বইয়ে আছে, এইভাবে বই থেকে তার দেখার কপি করে নিয়ে আসছি। এটুক পার্ট খালি আমার অ্যাড করা, মানে রাজুর থেকে একটু পার্থক্য এখানে আছে, মনে হলো এটা বোঝা দরকার তোমাদের। তাহলে এখন কি হলো, এইটা হচ্ছে তোমাদের এক্সাম্পলটা, এখানে তোমাদের যে অ্যানসারটা দেওয়া আছে ম্যাথটা নিজেরা একবার করে নিবা, কারণ এখানে ভ্যালু চেঞ্জ হবে বা একটু কমপ্লিকেটেড থাকতে পারে, পরীক্ষা হলে এরকম আসবে না, একটু চেঞ্জ করে আসবে, কিন্তু আসবে পরীক্ষা হলে যদি মডারেশন না হয়। আচ্ছা, তাহলে এরকম জিনিসপত্র আসে পরীক্ষায়। আর হলো কি আমরা একটু ওভারভিউ করে শেষ করে দিচ্ছি আজকে ক্লাস, অনেকক্ষণ ধরে কথা বলতে হয়, এটা খুব বিরক্তিকর। তাহলে বই হচ্ছে কি এটা, তারপরে হলো যে আমরা কিছু লিমিটেশন দেখলাম, যে লিমিটেশন গুলোর মধ্যে কি আছে। সবচেয়ে ভাইরাল লিমিটেশন যেটা, সেটা হলো কি আমাদের 25টা মানে n স্কয়ার ক্রস পয়েন্ট লাগে, n ডিভাইসের জন্য n স্কয়ার ক্রস পয়েন্ট লাগে। পরীক্ষা হলে আসলে একটু এগুলোর জন্য মেইন পয়েন্টগুলো মিস না হয়, কারণ বুঝতে পারতেছো পুরো জিনিসটা হচ্ছে ডেসক্রিপটিভ। তো ডেসক্রিপটিভ জায়গাতে মানে নাম্বার দেওয়াটা কঠিন, সো নাম্বার তুলতে হলে অবশ্যই মেইন জিনিসগুলো যেন মিস না হয়।
আচ্ছা, তাহলে আমরা কি বলছি, যদি বলি যে আমাদের লিমিটেশন কোথায় ক্রসবার সুইচে, সেখানে অবশ্যই বলতে হবে যে এটা হচ্ছে গিয়ে কস্টলি ফর এ লার্জ সুইচ, এবং হলো গিয়ে অবশ্যই যে n স্কয়ার লাগে, n সুইচের জন্য আমার হচ্ছে গিয়ে মানে n নাম্বার ডিভাইসের জন্য n স্কয়ার সংখ্যক সুইচ লাগে। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই বলতে হবে। তারপর হলো গিয়ে একটা ক্রসবার যদি তোমার মিস হয়ে যায় তাহলে দুইটা লাইন ইনএক্টিভ হয়ে যায়, এই জিনিসগুলো আর কি। তারপরে হলো গিয়ে তোমার আমরা কেন কোন দিকে যাচ্ছি এটা বললাম। তারপরে হলো গিয়ে তোমার এসপিসিটা কি, অর্থাৎ আমরা যখন স্পেস ডিভিশনে যাচ্ছি তখন আমরা হচ্ছে গিয়ে কনসেপ্ট নিয়ে আসলাম যে কন্ট্রোল প্রোগ্রাম গুলো সব সেভ করে রাখতে হবে, অর্থাৎ মেমোরি বেস সিস্টেম হওয়া লাগবে। এবং ওয়ার্ল্ডের সব ধরনের কম্পিউটার বলে এভরিথিং হচ্ছে গিয়ে মেমোরি বেস ডিভাইস। তো এখন আগে সেভ করে দেন তোমার হচ্ছে গিয়ে এটা তোমার প্রসেস করে। তাহলে এখন কি আমরা যখন মেমোরি বেস ডিভাইসে গেলাম তখন আমরা কিছু কনসিকুয়েন্স দেখলাম, সেটা কি ফুল স্কেল অটোমেশনে যাচ্ছে এবং হলো যে ভ্যারাইটি অফ নিউ সার্ভিস আমরা প্রোভাইড করতে পারছি দেখা যাচ্ছে। এবং সেখানে আরো চলে আসলো নিউ ফিচার পসিবিলিটি, কমন চ্যানেল সিগন্যালিং, সেন্ট্রালাইজড মেইনটেনেন্স, অটোমেটিক ফল্ট ডায়াগনোসিস, ইন্টারঅ্যাক্টিভ হিউম্যান মেশিন ইন্টারফেস, এই জিনিসগুলো আছে। এবং আমরা যেটা বলছিলাম একটু আগে স্পেশাল রিকোয়ারমেন্ট, যেটা একটু আগে জিজ্ঞাসা করেছিলাম, দুইটা জিনিস, অপারেটিং উইদাউট ইন্টারাপশন, ইন্টারাপশন ছাড়া অপারেট করতে হবে, যেটা আমরা দেখলাম সিঙ্গেল সিস্টেমে দেখা যায় 30 বছরে 500-র উপরে 500 ঘন্টার বেশি এটা ইন্টারাপশন হচ্ছে। আর এটা হলো যে ফল্ট টলারেন্ট, ফল্ট টলারেন্ট হিসেবে আমরা দেখলাম যে কিছুক্ষণ পরে যে ডিভাইসগুলো দেখলাম সেখানে দেখলাম যে সিনক্রোনাস সিস্টেমটা ভালো ফল্ট টলারেন্ট ওই দুটার থেকে। আচ্ছা, এরকম তিনটা জাস্ট খালি কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আমার এগুলো চেঞ্জ হয়ে গেল। তারপরে আমরা দেখলাম যে টু টাইপ অফ এসপিসি সিস্টেম, এই জিনিসগুলো কি কি আছে, অর্গানাইজড এসপিসি কেমন হয়, সেন্ট্রালাইজড এসপিসি, আর হলো যে ডিস্ট্রিবিউটেড এসপিসি, এটা পরে দেখবো এসপিসি সিস্টেমটা কেমন হয় সেগুলো দিয়ে। তারপরে আমরা চলে গেলাম যে তোমার রিডান্ডেন্ট সিস্টেমে চলে গেলাম, অর্থাৎ একটা পিসি থাকবে না, দুইটা বা তিনটা পিসি। তো আমরা শুধু দুইটা পিসির ক্ষেত্রে আমরা দেখলাম তিন ধরনের হয়, স্ট্যান্ড বাই, সিনক্রোনাস ডুপ্লেক্স, লোড শেয়ারিং। সেখান থেকে দেখছি এক একটা এক রকম সুবিধা আছে, সেগুলো আমরা পড়লাম দেখলাম। তোমার হচ্ছে স্ট্যান্ড বাই সিস্টেম কেমন হয়, একটা অফ থাকে একটা অন থাকে, একটা অ্যাক্টিভ থাকে একটা ইনঅ্যাক্টিভ থাকে, অন অফ না সরি। তো অন অফে ডিপেন্ড করে আমরা বলছি এটা কোল্ড হতে পারে, হট হতে পারে। তারপরে কি হতে পারে, স্ট্যান্ড বাই মোডে যে প্রবলেমটা হলো গিয়ে যখন তোমার যে সুইচিং হবে একটা থেকে আরেকটা যাবে তখন তোমার হচ্ছে যে কিছু কল ড্রপ হবে, তো সেগুলো আমাদের সিস্টেমের জন্য ভালো না। তো এবং সেটাকে আমরা সেই জন্য আমরা শেয়ার সেকেন্ডারি স্টোরেজে বললাম এখানেও ড্রপ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা চলে সিনক্রোনাস সিস্টেমে দুইটাই অপারেটিং অবস্থায় থাকে, দুইটাই হচ্ছে প্রসেস করে, তাহলে এটা কিছুটা ইনএফিশিয়েন্ট, কারণ হলো গিয়ে সেম ডাটা দুদিনে প্রসেস করছে। আবার আরেক দিক থেকে ভালো, সেটা হলো কি এটা ফল্ট টলারেন্ট, যে আমার দুইটা থেকে ফল্ট কত হচ্ছে ফল্ট হলে হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে তোমার আরেকটা প্রবলেম রয়ে গেছে, এটা বলতে ভুলে গেছি, যে দেখা গেল যে ফল্ট হয়েছে P1 পিসিতে, আমি P2 পিসি রিপ্লেস করে ফেললাম, এটা হতে পারে, কারণ এটা তো আসলে ফল্ট হয়েছে কোনটায় ফল্ট হয়েছে বোঝার কোনো উপায় নাই। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা তোমার ড্রাস্টিক্যালি বাড়তে পারে। আচ্ছা, তারপরে কি হতে পারে, সিম্পল সিস্টেম দেখলাম, তারপর লোড শেয়ারিং এ গেলাম, যে লোড শেয়ারিং এ বলা হলো কি যে P1 এবং P2 দুইটা প্রসেসর আছে, দুইটা প্রসেসরে কি হচ্ছে, একটা প্রসেসর হচ্ছে গিয়ে মানে দুইটা প্রসেসর হচ্ছে অ্যাক্টিভ অবস্থায়, দুইটা প্রসেসর এক্সচেঞ্জকে কন্ট্রোল করছে, এবং দুইটা যেন লোড শেয়ারিং যেন মানে সেম লোড যেন শেয়ার না করে, এর জন্য হচ্ছে আলাদা ডিভাইস সেরকম এক্সটেনশন ডিভাইস, এরকম জিনিসগুলো আছে। এর করার পরে হচ্ছে কি আমরা একটা ক্যালকুলেশনে গেলাম, অ্যাভেলেবিলিটি দেখলাম, সিঙ্গেল সিস্টেম অ্যাভেলেবিলিটি কেমন আর মাল্টিপল সিস্টেম অ্যাভেলেবিলিটি কিরকম। সেখান থেকে একটা এক্সাম্পল দেখলাম, এক্সাম্পলে দেখলাম যে আমাদের মোটামুটি হচ্ছে সিঙ্গেল সিস্টেমে হিউজ পরিমাণে হচ্ছে গিয়ে আমার ইন্টারেস্ট থাকার সম্ভাবনা বেশি, এই আর কি। এটা বললাম, এটা হচ্ছে কি আজকের ক্লাসের শেষ। আমরা নেক্সট ক্লাসে করবো হচ্ছে কি ডিস্ট্রিবিউটেড তোমার হচ্ছে কি এসপিসি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? নাই? না আছে? স্যার। এখন হলো যে আমাদের কি কি কোর্স বাকি আছে, কি কি ক্লাস বাকি আছে এবং কিভাবে আমরা শেষ করব আর কি। তো মেইন ব্যাপারটা হলো যে তোমাদের এখন ধরো বাকি আছে একটু দেখি, এখানে এটা সব করে দিলাম শেয়ারিংটা। আচ্ছা, এখন আমি রাজু আমাকে যেগুলো দিয়েছে 12টা লেকচারের ডাটা দিয়েছে আমার কাছে। তো সেখান থেকে আজকে আমরা হচ্ছে গিয়ে 8 নম্বর লেকচারে আছি আর কি।
ঠিক আছে, সো আমার আসলে আর 4টা লাগবে, 4টা থেকে 5টা ক্লাস লাগবে। ঠিক আছে, তো আচ্ছা স্যার। এখন এখন মনে করো 4টা থেকে 5টা ক্লাস লাগবে। তো সেই ক্ষেত্রে বাকি থাকে হচ্ছে টাইম ডিভিশন সুইচিং, তারপর হলো টেলিফোন নেটওয়ার্কস, আইএসডিএন, এসএস7। তো এখানে গিয়ে আমরা শেষ করবো আর কি। ঠিক আছে, তো সেখানে মনে করো যে এর মধ্যে একটা ইনকোর্স নিয়ে নিব। তো আমি আসলে ইনকোর্স নেওয়ার মতো কিছু ম্যাটেরিয়াল পাচ্ছি না, কারণ তোমাদেরকে যে যে কথা বলে যাচ্ছি এখানে তোমাদেরকে আমি কি অ্যাসাইনমেন্ট দিব আমি এটাই বুঝতে পারছি না। একটা ম্যাথ থাকলে না একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায়। ঠিক আছে, যাও এর মধ্যে একটা অ্যাসাইনমেন্ট একটা প্রসেস বের করে ফেলবো, ইনকোর্সের মাসটা কেমন হবে সেটা আমরা জেনে নেব। এখন এটা আমরা কবে শেষ করব, আমার টার্গেট কি? ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার টার্গেট হলো গিয়ে রোজার আগে শেষ করা। বুঝতে পারছো? তাহলে স্যার আমরা আর এখানে 1 তোমাদের মাসের কোনো মতো পাচ্ছি। হ্যাঁ আমাদের যেহেতু এখন পরীক্ষার কোনো সুযোগ নাই, সো আর কি একটু রিল্যাক্স মোডেই আমি আগাচ্ছি। ঠিক আছে, তো এতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে বলো, আমি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করতে পারি। না স্যার, সমস্যা নেই স্যার। শুধু স্যার একটা জিনিস একটু বলার ছিল যে ওই মানে আপনার পড়ানো টপিকের আগের টপিকে স্যার আমাদের আসলে মানে 2টা জিনিস একটু বাকি আছে। সো আপনি যদি স্যার সুইচিং পার্টটা ফুল শেষ করে ওটা যদি পারতেন একটু পড়াই দিলে ভালো হতো। কোন দুইটা বলো তো? স্যার 3 নাম্বার স্লাইডে হচ্ছে আমরা পিসিএম পর্যন্ত পড়েছিলাম। পরের পোর্শনটা যেমন মডুলেশনের? হ্যাঁ হ্যাঁ ডেল্টা মডুলেশন বা ধরেন স্যার মানে ডিজিটাল মডুলেশনের অনেক কিছুই আমাদের আসলে পড়া হয় নাই, শুধু আমরা পিসিএম পর্যন্তই পড়েছি ওইটা। আর হচ্ছে মাল্টিপ্লেক্সিং পুরাটা আর কি। এই 2টা স্যার যদি একটু আমাদেরকে ফুল মানে একটু পড়াই দিতেন মানে ফুল সুইচিং পড়ানো শেষে, তাহলে একটু ভালো হতো দাঁড়াও স্যার। দেখি এখানে কি আছে। 54টা স্লাইড রেডি করে রেখে গেছে এক একটা গ্রুপে, ওই জন্য রাজি, বুঝছো? হ্যাঁ জি স্যার। তোমাদেরকে স্লাইড দিছে সে? হ্যাঁ, আমাদের কাছে আছে স্যার রাজু স্যারের স্লাইড গুলা সবই। পুরোনো গুলো? জি স্যার। তাহলে ভালো। এই দেখো এখানে তুমি জাস্ট এখানে এই যে এখান থেকে এই মডুলেশন টেকনিক এটা কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, এটার স্যার হচ্ছে যে অনেক দূর পর্যন্ত পড়ানো হয়েছে স্যার। আম, জি স্যার। কোথায় গিয়ে শেষ করছে? স্যার আরো একটু যান। হ্যাঁ স্যার, আরো যান স্যার। যে এরো গুলা পড়ে গেছে না? হ্যাঁ স্যার, এই যে এই পিসিএম ডিকোডার থেকে স্যার আমাদের একটু বাকি আছে আর কি। এটা একটু ডিএম রাজু আমারে বলছে দরকার হলে সে ইউএসএ থেকে ক্লাস নেবে তোমাদের, বুঝছো? এটা তো শেষ পর্যায়ে, এটা তো জাস্ট মানে তুমি বলছো অ্যাডাপটিভ ডিএম যেটা বলতেছো, এটা তোমার হচ্ছে কি যে পিসিএম ভার্সেস ডিএম। এটার পরে আর মাত্র তোমার হচ্ছে যে 4টা স্লাইড আছে এখানে, বুঝছো? জি স্যার, ওই ডেল্টা মডুলেশন আর হ্যাঁ স্যার ওই পার্টটা বাকি। আর স্যার ওই যে পরের স্লাইডটা ফুলই বাকি আর কি। ওটা স্যার যদি টাইম পরের পেতেন স্লাইডটা তাহলে শেষ করে দিলে মাল্টিপ্লেক্সিং একটু যেটা ভালো হতো। মানে মানে স্যার হ্যাঁ স্যার ওইটা পুরাটা মাল্টিপ্লেক্সিং মানে টেকনিকটা জি স্যার। ওটা রাজুরে দিয়ে পড়াবো। ধরো রাজু বলছে আমাকে ইউএস থেকে ক্লাস নেবে সে, এই শর্তে আমি ক্লাস নিতে রাজি হয়েছি তোমাদের। এই যে ফরুজানের বইটা আমার খুব প্রিয়, বুঝছো? এখান থেকে আমি মেনলি পড়াশোনা করতাম নিজে নিজে। স্যার ডাটা কমিউনিকেশনের বইটা। খুবই সোজা, আমি এটা খুবই আরাম করে ভালো করে পড়াতে হবে, কিন্তু আমি চাই এটা রাজু পড়া। বুঝতে পারছো? আপনার সময় থাকলে স্যার আপনি পড়াই দিয়েন আর কি। না আপনি আমার স্যার সময় কোথায় বলো। আমাকে এই যে তোমাদের এই যে সেকেন্ড ইয়ার একটা কোর্স দিছে, ফার্স্ট ইয়ার তোমাদের একটা কোর্স দিছে, তারপরে হলো প্রক্টোরিয়াল কমিটিতে, তারপরে হলো স্টুডেন্ট অ্যাডভাইজার, তারপর আমি 3টা জার্নাল পেপার লিখতেছি এখন, এই গত মাসে 2টা শেষ করলাম, বুঝছো? কারণ আমার হচ্ছে পিএইচডি কাজগুলো সব বাকি আছে লেখা, এগুলো আমার খালি একটা বুকের ডেডলাইন আসতেছে। এই জন্য বলতেছি আমি তো পড়াতে চাই শেষ করে দেওয়া। ঠিক আছে, এগুলো খুব ইন্টারেস্টিং পড়া, মানে যেগুলো খুব মানে ম্যাথ ট্যাথ দিয়ে সুন্দর করে পড়ানো যায়, যেগুলো হ্যাঁ রাজুর পাঠ স্যার। ছিল আর কি। আর আমার পাঠে খালি গদ বাতা কথা বলে যাও বলে যাও, আর খুবই বাজে বই বিশ্বনাথনের বইটা, কোনো বই হলো। আমি যে অন্য বই খুঁজে তোমাদের পড়াবো সেই সুযোগটা তো পাইনি। 4-5 জন সাথে কনসাল্ট করে তারপর একটা বই বের করতে হয় যে এই বইটা ভালো, এটা পড়ানো যায়। যাই হোক, ঠিক আছে, আমি দেখি আমি তার রাজুর সাথে কথা বলে যদি না পড়ায় আমি পড়াই দিব। ঠিক আছে?
আচ্ছা আর তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা আপাতত নাই এখন পর্যন্ত, বুঝছো? আবার করোনা বাড়তেছে, তোমাদের যে কি হবে। আর তোমরা নিজেরা একটু মনে করো যে যেহেতু এখন ক্লাস লোড একটু কম তোমাদের, তোমরা নিজেরা একটু কিছু নিজেরা কিছু পড়াশোনা করো, কোনো কোর্স করো, অনেক ধরনের অনলাইন কোর্স আছে সেগুলো শিখো করো। যারা টেলিকমে আছো ওদেরকে আমি বলবো অবশ্যই ডেটা কমটা ভালো করে করে নিতে, ডেটা কমিউনিকেশন যেটা আমি রিকমেন্ড করবো, ফরুজানের বই ফার্স্ট থেকে লাস্ট একদম পড়ে শেষ করে ফেলো, এবং এটা তোমাদের যে কোনো চাকরির ক্ষেত্রে খুব উপকার দিবে। রিডিং করো গল্প বইয়ের মতো করে, বুঝতে পারছো? তোমাদের তো ডেটা কমিউনিকেশন কি ফোর্থ ইয়ারে না? ডাটা কোর্সটা কমিউনিকেশন কোর্সটা স্যার এখন বাদ দিয়ে দিছে, সমস্যা হচ্ছে এটাই। কি দিছে এখন? ডেটা কমিউনিকেশন কোর্স নাই, এটা কি বলো? জি স্যার, মানে আমাদের ট্রিপলি করার পর ডাটা কমিউনিকেশন আর স্যার ওই অপটিক্যাল ফাইবারের কোর্সটা বাদ দিয়ে দিছে আন্ডারগ্রেড থেকে। কাজটা যে কে করে ডাটা কমিউনিকেশন, তুই মনে করো এই কোর্সটা আমি নিতাম আগে, বুঝছো? ডেটা কমিউনিকেশন কোর্স নিতে তোমার টাইম শেষ প্রায়, আমি আর 5 মিনিট বলে শেষ করে দিচ্ছি। দাঁড়াও আগে রেকর্ড অফ করি, অফ দ্য রেকর্ড কথা বলি। আচ্ছা, কোর্স ক্লাস শেষ, যারা চলে যেতে পারো, ঠিক আছে?